প্রথমত ৯ দফাটা তৈরি হয় ছাত্র শিবিরের একটা বিভাগ, মিডিয়া বিভাগের বিভাগীয় অফিস থেকে ৯ দফার প্রস্তাবনা রেডি হয়। দ্বিতীয় লেয়ারের নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের আমি মনে করি আব্দুল কাদের, তাকে দিয়ে মূলত এটা পাঠ করানো হয়। আমরা হাসিনা যে থাকবে না এই চিন্তাটা মাথায় বা আমরা মোটামুটি বুঝতে পারি আগস্টের একদম শুরুতেই, অর্থাৎ হাসিনার ৫ আগস্টের বিদায়ে তার বেশ কয়েকদিন সপ্তাহখানেক আগে থেকেই আমাদের ভিতরে মনে হচ্ছিল যে হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেবে, তার ক্ষমতা থেকে বিদায় নেবে। এক দফার ঘোষণার ক্ষেত্রে আমরা নাহিদ ইসলামের নাম শুনতে পাই। তো আপনারা যেমনটি বলছিলেন যে আপনারা ভিতর থেকে কাজ করছিলেন, মানে আপনারা পারতেন কি না আপনাদের কাউকে দিয়ে সেই ঘোষণাটা দিতে? এক দফা দাবিটা, ঘোষণাটা নাহিদ দিলেও এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরাই কাজ করতেছিলাম যে সময়ের ব্যবধানে আমরা এটাকে এক দফায় পরিণত করব। এরপরেই মূলত আমরা নাহিদদেরকে দিয়ে ঘোষণা দেয় যে এক দফা দাবি, যদিও তিনি ঘোষণা দিয়েছেন বা তারা দিয়েছেন, এটা প্রমাণিত হচ্ছে। বাস্তবিক এটার মূল কারিগর পেছন থেকে আমি মনে করি যে ইসলামী ছাত্র শিবির ছিল। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে নাহিদ, আসিফ, হাসনাত তারা যখন বসতেন, তার চারপাশে যারা আছে ম্যাক্সিমাম ছাত্র শিবিরের। আমি দেখি ছাত্র শিবিরের বিভিন্ন লেভেলের জনশক্তিরা আছে, দায়িত্বশীল লেভেলে আছে এবং জনশক্তিরা আছে। শুধুমাত্র তারা ছিল মূল সামনের দিকে, বাকি ওনাদের চারিদিকে যাদেরকে দেখতেন তারা সবাই ছাত্র শিবিরের। আমার মনে আছে যে আমাদের নেতৃবৃন্দ তো সবাই যারা প্রথম সারির কেন্দ্র সভাপতি, সেক্রেটারি সহ যারা ছিল তারা তো সবসময় ওপেনই ছিল। তারা সরাসরি ফেস দেখানো আন্দোলনে এটাই অংশগ্রহণ করে নাই। আমি নিজেই প্রতিদিনই অংশগ্রহণ করতাম। আমার মনে আছে আমি উত্তরা থাকতাম, উত্তরার আন্দোলন থেকে শুরু করে একদম বসুন্ধরা পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করতাম, মাস্ক পরে, ক্যাপ পরে, যেন আমি ক্যামেরায় আলোচনায় না আসি, আমি আলোচনায় আসার পরে আন্দোলনটা ব্যর্থ হয়ে যাক, এটা আমি চাইতাম না। যখন এই মেসেজটা আসে তখন আমি নিজেই বলি যে কী কারণে চিন্তা করা হচ্ছে ৬ তারিখ থেকে ৫ তারিখে নিয়ে আসা হবে। তখন তারা আমাকে বোঝালেন, যারা দায়িত্বশীল, মানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির যারা এই আন্দোলনটাকে যারা মনিটরিং করতেছিল, যদি আমরা ৬ তারিখে নিই তাহলে নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হতে পারে, লোকজন আসতে পারবে না। আমরা সময় কম দিতে চাই সরকারকে, সময় কম দিয়ে আমরা আন্দোলনটাকে সফল করতে চাই। আমার মনে আছে তখন আমি বলছি ঠিক আছে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের দাবি ছিল। আমি যদি আরও ক্লিয়ার করি, আমাদের প্রথম চাওয়া পাওয়া ছিল যে আমরা মাহমুদুর রহমানকে চাই, এবং মাহমুদুর রহমানকে আমরা প্রস্তাবও দিয়েছিলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা প্রস্তাবনাটা দিয়েছিলাম। দ্বিতীয় হলো যে যখন তিনি বলা যায় যে তিনি এই ব্যাপারে আগ্রহী ছিল না, তখন আমরা ডক্টর ইউনূসের সাথে আমাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে আমরা যোগাযোগ করি। তবে ছাত্র শিবিরের একটা চাওয়া পাওয়া ছিল যে সব দল থেকে নিয়ে জাতীয় সরকারের যে ব্যাপারটা, এটার প্রস্তাবনাও ছাত্র শিবিরের মাথায় ছিল, যদিও এটা কার্যকর হয় নাই। অনেকেই যেমনটা বলেন যে এটি বিএনপির কারণে হয় নাই, মানে ব্যাপারটা এরকম ছিল কিনা? আমার কাছে মনে হয় যে অনেকের মানে কি বলেন আমি জানি না। তবে বিএনপি জাতীয় সরকার হোক, সকল দলের অংশগ্রহণে একটা সরকার হোক, এটা চায় নাই, এটা স্পষ্টত ছিল আরকি। অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্ররা থাক, ছাত্র শিবির এটা চায় নাই। আমি নিজেই চাইনি। আমার কাছে মনে আছে যে বৈষম্য বিরোধী ব্যানারের পক্ষ থেকে আমাদের সাথে তারা আমাদের মতামত নিতে আসছিলেন যে ছাত্র প্রতিনিধিরা তারা থাকবে কিনা। তখন আমাদের পক্ষ থেকে স্পষ্ট ছিল যে আমরা কোনো ছাত্র প্রতিনিধি সরকারে থাক, এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদলের যে সংখ্যাটা তারা বলছেন যে তাদের এত সংখ্যা কোথা থেকে আসলো জানি না। অনেক শিবিরের কর্মীকে তো তারা নিজেরা দাবি করেছেন। শিবির শহীদ হয়েছেন কিন্তু তারা ছাত্রদল বলে দাবি করেছেন। এরকম ঘটনা ছাত্রদলের আছে। এনসিপির যারা এমপি হয়েছেন উনি ৬ জনের কথা বলেছেন যে কে শিবির করতো সরাসরি, কে শিবির করতো না, এটা আমার জানা নেই। তবে শিবিরের সাথে, ঢাকা ইউনিভার্সিটির সাথে অনেকেরই তো সম্পর্ক ছিল। অনেকের সাথেই সম্পর্ক হতো। বিশেষ করে আন্দোলনের সময় আমরা তো হাসনাত, আমরা নাহিদ, এদের সাথে রেগুলার বসছি এবং উপদেষ্টা হওয়ার পরেও তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে, বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে জাতীয় ইস্যুতে আমরা তাদের সাথে বসছি। যারা শিবির করতেন পরবর্তীতে জামাতে না গিয়ে অন্য কোনো দলে গিয়েছেন, মানে তাদের ব্যাপারে শিবির বা জামাত কি ধরনের মনোভাব পোষণ করে? মানে এরকম কি না যে তারা পথ ভ্রষ্ট হয়ে গেছে? একজন ব্যক্তি অন্য দলে গেলেই পথভ্রষ্ট হয়ে যাওয়া, শিবির এই ধরনের কথায় বিশ্বাস করে না। তবে ইসলামী আন্দোলনের সাথে থাক, শিবির এটা বেশি ফিল করে। আর শিবিরের কর্মীদের এই যে লাশের ভার, এই ভারত তো কি মানে জামাত ফিল করে না যারা গিয়েছিলেন? যারা শিবিরকে হত্যা করেছেন সে জায়গা থেকে জামাতের যদি কেউ তাদের বিয়ের অনুষ্ঠানে যান বা তাদের পাশে থাকেন, এটা আমি মনে করি নিঃসন্দেহে
ওই ব্যক্তি শিবির যেটাকে ওন করে, শিবির যেটাকে ধারণ করে, লালন করে, শিবিরকে সে ধারণ করে না, শিবিরকে সেটা লালন করে না, যার কারণে হয়তো সে যেতে পারে। আমি মনে করি যে এই ধরনের ব্যক্তিরা যৌক্তিক কাজ করতে, এর বাজেটের কোনো ভিত্তি নাই। বিদেশ থেকে ঋণ নিতে হবে, বাইরের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হবে, জনগণকে, বাংলাদেশের মানুষকে, আমি একজন নাগরিক হিসেবে আমাকেও ঋণী করবে। ছাত্র শিবিরের মতো বড় সংগঠনের এত বড় দায়িত্ব পালন করার পরে একদম মাঠ লেভেলে মানে কাজ করানোর মাধ্যমে তার যে স্পিরিট, এটা অনেক ক্ষেত্রে কমে যায়। আমি মনে করি যে এই সকল বিষয় নিয়ে জামাত ইসলামের ভাবনার অনেক জায়গা আছে। 2024 সালের ছাত্রদের যে গণঅভ্যুত্থান, সেই সময় আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র সংগঠনগুলো ছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। সেই সময়কার সভাপতি ছিলেন মঞ্জুরুল ইসলাম। আমরা তার কাছেই গল্পটা শুনবো, সেই সময় তারা কিভাবে কাজ করেছিল। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ মিররকে। জুলাই সেই সময়টাতে ছাত্র সংগঠন হিসেবে আসলে নাম প্রকাশ করে যুক্ত হওয়ার যে ব্যাপারটি, এটি অনেকেই বলেছেন যে সেই সময় কৌশল ছিল। অনেকে ছাত্রদের ব্যানারেই সেই সময় আন্দোলন করেছিল। তো আপনাদের যে যুক্ত হওয়ার ব্যাপারটি, এটা আসলে কীভাবে ঘটলো? জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকেই মূলত আন্দোলনটা ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন দিয়েই মূলত মূল আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে ছাত্র শিবির কোঠা আন্দোলনের সাথে এবং পরবর্তী আন্দোলনের সাথে সরাসরি ঘোষণা দিয়েই অংশগ্রহণ করেন। কিন্তু তাদের জনশক্তিরা কে ছাত্র শিবির, কারা ছাত্র শিবির হিসেবে আছেন, এই জিনিসটা ওই সময় ওইভাবে ঘোষণা দিয়ে ক্লিয়ার করা ছিল না। আমার মনে আছে আমরা স্টেটমেন্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদের আন্দোলনে সমর্থন দেই, এবং শুধু আমরা না, এবং বাংলাদেশের আন্দোলনে যত ছাত্র সংগঠন আছে সকল ছাত্র সংগঠনকেই আমরাই আমাদের উদ্যোগেই কানেক্ট করার জন্য আমরা চেষ্টা করি। আর এই পুরো আন্দোলনের সকল ছাত্র সংগঠনের যেমন অংশগ্রহণ ছিল, ছাত্র শিবিরের প্রথম থেকে অংশগ্রহণ ছিল, এবং যেটা কৌশলগত কারণেই হয়তো ছাত্র শিবির সরাসরি ব্যানার নিয়ে, এবং কোনো রাজনৈতিক সংগঠন আসলে আন্দোলনে ব্যানার ব্যবহার করেই অংশগ্রহণ করে নাই। আমরা সেই ধরনের কৌশলটাকেই অনুসরণ করেই আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবেই সেদিন আমরা মাঠে ছিলাম। আপনারা কখন বুঝতে পারলেন যে আসলে এই সরকারের যে বিদায় সেটি হতে যাচ্ছে? আসলে সরকারের বিদায়টার ব্যাপারে আমরা যদি বলি, আন্দোলনের তো কয়েকটা ধাপে ধাপে আন্দোলনটা হয়, এবং আমরা যদি পুরো এই আন্দোলনকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই আন্দোলনের সকল শক্তিমত্তা, এই আন্দোলনের মাঠের উপস্থিতি, সব কিছু আমাদের দৃষ্টিতে সাধারণ ছাত্ররা ছিল, জনতা ছিল, সকল পেশার সকল ধরনের মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু দেখেন, এই আন্দোলনের পুরো মেকানিজম যদি বলি, এই আন্দোলনকে গুছিয়ে সামনে নিয়ে আসার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের বিভিন্ন টিম পুরো ঢাকাতে কাজ করেছে। প্রথমের দিকে যখন আন্দোলনে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে থাকি, আমাদের 19 তারিখ, সম্ভবত 19 তারিখে যখন নেটওয়ার্কিং সিস্টেমটা বন্ধ হয়ে যায়, এই সময় আমরা আসলে আমাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করে। ছাত্র জনতার সকলেরই এক ধরনের হতাশা ছিল যে এই আন্দোলন কি সফল হবে কি হবে না। তো এভাবে করে আমাদের প্রথমের দিকে মূলত কোটাটাই মেন টার্গেট ছিল, কিন্তু অল্প কিছু পথ যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটাকে আমরা কোটায় রাখবো না, এবং এটা বলা যায় যে জুলাইয়ের প্রথম মাঝামাঝিতেই 20 তারিখ এরকম সময় থেকে আমাদের চিন্তা ছিল আমরা হাসিনা যে থাকবে না এই চিন্তাটা মাথায়, বা আমরা মোটামুটি বুঝতে পারি আগস্টের একদম শুরুতেই, অর্থাৎ হাসিনার 5 আগস্টের বিদায় তার বেশ কয়েকদিন, সপ্তাহখানেক আগে থেকেই আমাদের ভিতরে মনে হচ্ছিল যে হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেবে, তার ক্ষমতা থেকে বিদায় নেবে। সে ভারতে যাবে বা কোথায় যাবে সেটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কোনো তথ্য ছিল না, কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছিল যে হাসিনা তার ক্ষমতা থেকে ক্ষমতাশ্রুত হবেন, এবং হাসিনার যে রিজিমটা, পুরো আওয়ামী রিজিমের বিদায় ঘটবে, এটা আমরা বেশ কিছুদিন থেকেই উপলব্ধি করতেছি। আপনারা সমন্বয়টা কিভাবে করেছিলেন? মানে সে সময় তো আপনারা ছিলেন, ছাত্রদল ছিল, আরো অনেকেই ছিল, মানে সমন্বয়টা কিভাবে করতেন? দেখেন, যখন আন্দোলন শুরু হয়, ছাত্র সংগঠনগুলো নিয়ে ছাত্রদল ব্যতীত আমার মনে আছে যে সব ছাত্র সংগঠনের ভার্চুয়ালি একটা প্ল্যাটফর্ম ছিল,
আমরা সেখানে একজন আরেকজনকে প্রেজেন্ট করতাম, আমরা নিজেরা বারবার বসতাম এবং সকল ছাত্র সংগঠনই বিভিন্ন কর্মসূচির ব্যাপারে পরামর্শ দিতেন। এই ধরনের মিটিংগুলো রেগুলার হতো আমাদের। আমরা ছাত্রদলকে সরাসরি সমন্বিত ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সাপোর্ট করার যে ব্যাপারটা, এটা আমরা ছাত্রদলকে পাই নাই। তবে ছাত্রদলের সভাপতি এখন যিনি আছেন রাকিব ভাইয়ের সাথে আমাদের আন্দোলন কেন্দ্রে অনেক যোগাযোগ হতো। আমরা রেগুলার, আমি নিজেই সমন্বয় করতাম এবং আরও অন্যান্য ভাইরাও যোগাযোগ করতেন। তো সেখানে সকল ছাত্র সংগঠনই তাদের মত দিতেন। একটা আমাদের প্ল্যাটফর্ম ছিল এবং আমরা সরাসরিও ছোটো ছোটো টিমে আন্দোলনের ভিতরে বসে মিটিং করতাম যে আমরা সরাসরি মাঠে থাকতে চাই, সকল ছাত্র সংগঠন যেভাবে থাকতে চাই এবং আমরা আমাদের বিভিন্ন কৌশল নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ ছাত্র যারা আছে তাদেরকে আমরা মাঠে নামাতে চাই। সেই প্ল্যাটফর্মে কি যারা বাম ছাত্র সংগঠন করতো তারা ছিল কিনা? এখানে বাম দু একটা বাম সংগঠন ছিল, নামগুলো আমি এই মুহূর্তে ভুলে গেছি। বাম বিশেষ করে মাহমুদুর রহমান মান্না সাহেবের যে দল, তার দলের ছাত্র সংগঠন সহ এরকম অনেক ছাত্র সংগঠনই ছিল যারা এই আন্দোলনের ক্ষেত্রে সাহায্য করত। বিশেষ করে যদি বলি যে হাসিনা রিজিমের সাথে যে সকল বাম সংগঠনগুলো ছিল, যারা তাদের যে ছাত্র সংগঠনগুলা, ওই ধরনের বামরা, রাশেদ খান মেনন, ইনু, এই জাতীয় যে বাম, তাদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে ছিল না। তারা তো ছাত্রলীগের সাথে বা তাদের ওই রিজিমটাকে মেনটেন করতো। বাকি যারা মোটামুটি বলা যায় যে সকল বাম ধারার সংগঠনও আমাদের সাথে পরস্পর সমন্বয় করত। এই যে আপনি বলছিলেন যে বাম সহ অনেকেই যুক্ত ছিলেন, আমরা যেমনটা আপনাদের মুখ থেকেই শুনি যে শিবির নাম শুনলে অনেকের গায়ের অ্যালার্জি শুরু হয়ে যায়। তো সেই সময় অনেকে এরকম বলেছিল কিনা না শিবির আছে এখানে আমরা যাব না বা এখানে আমরা থাকবো না, এরকম মানে অভিজ্ঞতা হয়েছে কিনা? যে আন্দোলনটা হয় 24-এর যে আন্দোলনটা, এই আন্দোলনে আসলে কেউ তো ব্যানার ব্যবহার করেনি। ছাত্র শিবিরের নিজস্ব কোনো ব্যানার ছিল না, অন্য কোনো দলেরই ব্যানার ছিল না। সেই জায়গায় দেখলে আমরা এটা বলতে পারি যে যেহেতু ব্যানার ছিল না, এখানে কারো কোনো সমস্যা ছিল না, যার কারণে সকল বাম ধারার সকল ইসলামিক ছাত্র সংগঠন, যারা আমাদের এখন কিছু কিছু ইসলামিক ছাত্র সংগঠন আমাদের ছাত্র শিবিরকে বা জামাতকে, যারা এখন জামাতের প্রতিনিয়ত বিরোধিতা করে যাচ্ছে, তারাও এক ধরনের আশাকাঙ্ক্ষা, তারাও আমাদের সাথে সমন্বয় করা, তারাও মাঠে থাকা, আমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া এবং তাদের মাধ্যমে আমরা মাঠে কমই মাদ্রাসা ছাত্রদেরকে নামানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিলাম। তারাও তখন আমরা একসাথে ছিলাম। কাজেই যেহেতু ব্যানার ছিল না, এখানে কোনো ব্যানার না থাকার কারণে কারো কোনো দ্বিধা দ্বন্দ্ব, মাঠে না আসা, এটা কোনো কিছুই ছিল না, আমরা দেখি নাই। আপনি বলছিলেন যে এই প্ল্যাটফর্মে ছাত্রদল ছিল না, মানে না আসার পেছনে কারণ কি? মানে সমন্বয়হীনতা নাকি কেউ আসলে মানে কাউকে আপনারা নক করেন এরকম কিনা? না, এখানে ছাত্রদলের যেটা চাওয়া পাওয়া ছিল সেটা হলো যে ছাত্রদল চাচ্ছিল যে তারা এই আন্দোলনকে তারাও সমর্থন দিয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে যে সমর্থনের জায়গাটা, সেই জায়গায় তারা একমত ছিল না। তারা তাদের জায়গা থেকে সমর্থন দিয়েছে, যে যার যার মতো করে এই আন্দোলনকে অংশগ্রহণ করবে, সেই জায়গা থেকে তারা সমর্থন জানিয়েছে। আমরা আমাদের এককভাবে এবং আমরা সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠনকে মাঠে নিয়ে আসার জন্য ভূমিকা রেখেছি। জামাতকে আপনারা কিভাবে পেয়েছেন? মানে সেই সময় আমরা অনেকে যেমনটা বলেন যে জামাত কিছুটা পরে নেমেছে অথবা কিছুটা ভয়ের মধ্যেই ছিল। এক শিবির নেতা তো বলে দিয়েছে যে জামাত ঘোষণা দেওয়ার আগে বা বলার আগে তারা মাঠে নেমেছে। এখানে দেখেন যে জামাত, প্রথমে আমি যদি বলি যে সকল পলিটিক্যাল সংগঠন যারা জাতীয় রাজনীতি করেন, বিএনপি, জামাত থেকে বড়দের যে সংগঠন, বড়দের সংগঠনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে প্রথমত তাদের অংশগ্রহণটা ছিল না। জামাতের অংশগ্রহণটার ব্যাপারে যদি আমি বলি যে জামাতের অংশগ্রহণটা ছিল, জামাত শুরু থেকেই জামাতের একটা সমন্বয় করার মতো একটা কমিটি ছিল, যে কমিটিটা নেতৃত্ব দিতেন জামাতের সেক্রেটারি। যে কমিটির সদস্য ছিল মৌলানা রফিকুল ইসলাম খান, ছিলেন নুর ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, মৌলানা আব্দুল হালিম, এরকম কয়েকজন ভাই, মতিউর রহমান আকন্দ, এনারা শিবিরের সাবেক সভাপতি এবং জামাতের কেন্দ্রীয় লিডার। তারা প্রতিদিনই বসতেন এবং সেই কমিটিতে আমি রেগুলার যেতাম। জামাতের এবং আমাদের রেগুলার বলা যায় যে প্রতিদিনই বা একদিন পর পরে সমন্বয় ঘটতো। সেই মিটিংগুলোতে রেগুলার অনেক আন্দোলনের পলিসি, আন্দোলনের ধরন প্রকৃতি নিয়ে আলোচনা করা হতো। এই পলিসিগত জায়গায় জামাত
আন্দোলনের শুরু থেকেই অংশগ্রহণ করেন এবং মাঠে নামার ক্ষেত্রে ছাত্র আন্দোলনের যারা বৈষম্য বিরোধী ব্যানার এবং আমাদের ছাত্র শিবিরের কমন একটা দৃষ্টিভঙ্গি ছিল যে রাজনৈতিক দলগুলো সরাসরি রাজনৈতিক ব্যানারে আসবে না। এই কারণে আমরা হয়তো জামাতকে দেখি নাই, হয়তো আমরা অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে দেখি নাই, কিন্তু তাদের অংশগ্রহণটা বলা যায় যে মোটামুটি ছিল। বিশেষ করে জামাতের ইয়ং ফোর্সকে নামানোর ক্ষেত্রে আমরা ব্যাপক চেষ্টা করেছি, তারা যেন আন্দোলনের শুরু থেকেই মাঠে থাকে। জামাত তার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী মাঠে থাকার চেষ্টা করেছে। বিশেষ করে আরেকটা যুক্ত করা যায় যে ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা ইউনিভার্সিটি এই কেন্দ্রিক হওয়ার কারণে ঢাকা মহানগরী দক্ষিণের জামাত ইসলামী দেলোয়ার হোসেন, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ওনার নেতৃত্বে বলা যায় যে সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু মার্কস জামাতের সর্ব লেভেলের জনশক্তিকে মাঠে নামানোর যে ব্যাপারটা, এইটা প্রথমের দিকে ছিল না। আবার যদি বলি যে জামাতের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ ছিল, এক্ষেত্রে যাত্রাবাড়ি এলাকাতে জামাতের মহিলা বিভাগের ভূমিকাটা ছিল এক অনন্য। মহিলা জামাতের সহযোগিতায় বলা যায় এরিয়াগুলো মুখরিত থাকতো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মানে যে আন্দোলনটা হয়েছে, মানে এখানে ছাত্র শিবির কিভাবে সমন্বয় করতো, কার মাধ্যমে? ঢাকা ইউনিভার্সিটির সাথে সমন্বয়ের ব্যাপারটা ছিল প্রথমত হলো যে আমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ছিলাম। ঢাকা ইউনিভার্সিটি তখন সভাপতি ছিল সাদেক ক্যাম, আমি তার সাথে সরাসরি সমন্বয় করতাম। দ্বিতীয় হলো যে ছাত্র শিবিরের পুরো আন্দোলনটাকে মনিটরিং করার জন্য একটা কমিটি ছিল। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল তৎকালীন জাহিদুল ইসলাম, যিনি পরবর্তী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হন, শিবির থেকে তারও বিদায় হয়েছেন, তিনি তার টিম সহ সারা বাংলাদেশ সহ পুরো আন্দোলনের মনিটরিং করতেন। প্রতিদিন বসা এবং বিভিন্ন পলিসি গ্রহণ করা, এবং আমি মনে করি যে এই আন্দোলনের সকল পলিসি ছাত্র শিবিরের মাথা থেকে আসছে এবং সেই পলিসির প্রয়োগটা হতো ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীলদের মাধ্যমে। সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যারা, রানিং দায়িত্বশীল যারা, তাদের মাধ্যমে আমরা বৈষম্য বিরোধীদের সাথে সমন্বয় করতাম। এভাবে করে আমাদের সমন্বয়টা ঘটতো। এখানে একজন ব্যক্তি খুবই বলা যায় যে মেজর ভূমিকায় ছিল সমন্বয়ের ঢাকা ইউনিভার্সিটির সাথে, তিনি হলেন শিবিরের ওই সময়ের মিডিয়া সম্পাদক ছিল মাহাদি আল মাহমুদ নামে। উনি সবচাইতে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সাথে, তিনি বলা যায় এক কথায় তিনি ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীলদের সাথে সার্বক্ষণিক থাকতেন এবং তার এই আন্দোলনের সময় তাদের সাথে সমন্বয়ের ভূমিকাটা ছিল অসাধারণ। এবং বর্তমান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ শিবিরের তখন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করতেন, এ কারণে তাকে দিয়েও আমরা সমন্বয় করতাম। এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে সিবগাতুল্লাহ এবং মাহদি আল মাহমুদ, যিনি শিবিরের মিডিয়া সম্পাদক, এই দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সমন্বয় করতেন। তারা আবার মাঝখানে আমার সাথে সমন্বয় করতেন। কোনো কোনো ক্ষেত্রে আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করতাম, আবার মাঝখানে এরকম ঘটছে যে তাদের মাধ্যম দিয়ে আমি সমন্বয় করতাম। এটা ছিল আমাদের প্রত্যেক দিনের কন্টিনিউয়াস কাজের একটা পার্ট। এই আন্দোলন আসলেই মানে আমরা 9 দফার কথা শুনতে পাই। আপনারা যেমনটা বলেন যেটা শিবিরের, আবার কেউ কেউ বলে যে না এটা আব্দুল কাদেরের। এই গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, 9 দফার ব্যাপারটা যদি বলি তাহলে 9 দফা মূলত ছাত্র শিবিরের নিজস্ব প্রস্তাবনা। যেটা আমার মনে আছে 9 দফা নিয়ে, আমি সেটা ক্লিয়ার বলতে পারবো যে প্রথমত 9 দফাটা তৈরি হয় ছাত্র শিবিরের একটা বিভাগ, মিডিয়া বিভাগের বিভাগীয় অফিস থেকে 9 দফার প্রস্তাবনা রেডি হয়। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল ছিলেন, ফরহাদ থেকে শুরু করে কয়েকজন মিলে মূলত 9 দফা রেডি করেন। আর 9 দফা রেডি হওয়ার পরে আমার মনে আছে যে এই 9 দফাটা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, উনি তৎকালীন জাহিদুল ইসলাম, উনি আমাকে এই 9 দফাটা আমাকে দেন দেখার জন্য যে 9 দফা ঠিক আছে কিনা। আমি 9 দফা দেখি এবং আমার পক্ষ থেকে আমরা 9 দফাটাকে ওকে বলি। এবং বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রেই কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার কাছে ফাইনালি সিদ্ধান্তর ব্যাপারে আসতো যে আমরা এটা কী করবো, এটা কী করবো। যে সিদ্ধান্তগুলো আমরা মনে করতাম যে নেওয়া উচিত, তখন আমরা আমার পক্ষ থেকে ইয়েস বলে দিতাম। তো 9 দফার ক্ষেত্রে ঠিক আমার মনে আছে যে, এবং আমি ওইটার ডকুমেন্ট হিসেবে ফোনে আমার এখনও স্ক্রিনশট বা এটা আছে যে 9 দফা আমার কাছে আসার পর আমি এটা ওকে বলে যখন কনফার্ম করে দিলাম, তখন এইটা আব্দুল কাদেরের মাধ্যমে মূলত ওই সময় নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ ছিল, সরাসরি মিডিয়াতে আনা কষ্ট হচ্ছিল। যারা বৈষম্য বিরোধী ব্যানারের প্রথম সারির নেতা ছিল তারা প্রত্যেকেই
ডিবি হেফাজতে বা প্রশাসনের হাতে ছিল, যার কারণে এটা ঘোষণা করার মতো মানুষ ছিল না। আর ওই সময় দ্বিতীয় লেয়ারের নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের, আমি মনে করি আব্দুল কাদের, তাকে দিয়ে মূলত এটা পাঠ করানো হয়। পাঠ করিয়ে ঘোষণাটা আমরা গ্রহণ করি। কিন্তু মূলত এই 9 দফার মূল প্রস্তাবক যদি আমি বলি তাহলে ইসলামী ছাত্র শিবির ছিল। এক দফার ঘোষণার ক্ষেত্রে আমরা নাহিদ ইসলামের নাম শুনতে পাই। তো আপনারা যেমনটি বলছিলেন যে আপনারা ভিতর থেকে কাজ করছিলেন, মানে আপনারা পারতেন কি না আপনাদের কাউকে দিয়ে সেই ঘোষণাটা দিতে? এক দফার ব্যাপারটা যদি বলি যে দেখেন অনেক কিছুই যেহেতু বৈষম্য বিরোধী একটা নতুন প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্ম খুবই আলোচিত একটা প্ল্যাটফর্ম ছিল, যে এই প্ল্যাটফর্মের যারা প্রথম সারির নেতা ছিল তাদেরকে বাদ দিয়ে যদি আমরা নতুনদেরকে সামনে নিয়ে আসতাম তাহলে আন্দোলনের গতি প্রকৃতি, আন্দোলন সফল হওয়া না হওয়া নানা প্রশ্ন তৈরি হতো, ভাঙন সৃষ্টি হতো। এবং আন্দোলনের ব্যানারের ভাঙন সৃষ্টি হতো। যার কারণে আমরা এরকম কোনো কিছু চাইনি। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে নাহিদ, আসিফ, হাসনাত তারা যখন বসতেন তার চারপাশে যারা আছে ম্যাক্সিমাম ছাত্র শিবিরের। আমি দেখি ছাত্র শিবিরের বিভিন্ন লেভেলের জনশক্তিরা আছে, দায়িত্বশীল লেভেলে আছে এবং জনশক্তিরা আছে। শুধুমাত্র তারা ছিল মূল সামনের দিকে, বাকি ওনাদের চারিদিকে যাদেরকে দেখতেন তারা সবাই ছাত্র শিবিরের। আমরা এক দফা দাবির ক্ষেত্রেও এক দফার এই আলোচনাটা আমাদের অনেক আগের আলোচনা, ছাত্র শিবিরের আমাদের ইন্টারনাল আলোচনা। আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে আন্দোলনটাকে মনিটরিং করতেছিল তাদের টিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের একটা টিম এবং সাবেকদের ঢাকা বিশ্ববিদ্যালয় সবারই ছিল যে এক দফা দাবিটা ঘোষণাটা নাহিদ দিলেও এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরাই কাজ করতেছিলাম যে সময়ের ব্যবধানে আমরা এটাকে এক দফায় পরিণত করব। এবং আমার মনে আছে যে আমি নিজে কথা বলেছি যে আমরা লেট করব না। আমাদের টার্গেট ছিল 3 তারিখে, যে আমরা 3 তারিখে সরকার পতনের দিকে যাব, এবং সেদিন আমাদের প্রস্তুতি কম ছিল, কিন্তু আমাদের চাওয়া পাওয়া ছিল যে আমরা সেদিন হাসিনা পতনের এক দফায় গিয়ে আমরা সেদিন কোনো ঘোষণা ছাড়াই তাকে পতন ঘটাবো। কিন্তু আমাদের টেকনিক্যালি কিছু বিষয় ছিল যে বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে শাপলা চত্বরের হত্যা, রাতের আধারে মানুষ হত্যার যে অপরাজনীতি হাসিনা করে গেছে, সেদিনের এরকম একটা ভয় থেকে যে সন্ধ্যার পরে আমাদের টার্গেট ছিল যে আমরা হাসিনাকে ঘেরাও দিব, পুরো হাসিনার যিনি যেখানে থাকতেন তার ভবনটাকে ঘেরাও দিয়ে আমরা তাকে বের করব, তাকে পতন ঘটাবো, এরকম একটা টার্গেট ছিল। কিন্তু সন্ধ্যার পরে হওয়ার কারণে আমরা এই কর্মসূচি থেকে পিছিয়ে আসি যে যদি আমরা সন্ধ্যার পরে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করি তাহলে অসংখ্য লাশ, অসংখ্য ভাইরা শহীদ হতে পারে, হ্যাঁ পুলিশের মারা সহ হবে, বিভিন্ন প্রশাসন যে অ্যাকশন মোডে ছিল সেখানে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। যার কারণে আমরা সেই দিন যাই নাই। এরপরেই মূলত আমরা নাহিদদেরকে দিয়ে ঘোষণা দেয় যে এক দফা দাবি, যদিও তিনি ঘোষণা দিয়েছেন বা তারা দিয়েছেন এটা প্রমাণিত হচ্ছে বাস্তবিক, এটার মূল কারিগর পিছন থেকে আমি মনে করি যে ইসলামী ছাত্র শিবির ছিল। যে 6 তারিখে মানে লং মার্চের কথা ছিল, এটি একদিন আগেই নেওয়া হয়েছিল, মানে এই যে একদিন আগে নেওয়ার ব্যাপারটা, মানে এখানে শিবিরের কোনো ভূমিকা ছিল কিনা? মানে যেটা 6 তারিখে ছিল 5 তারিখে আমরা নিয়ে আসি, এটারও মানে আমি যদি বলি যে আমাদের পুরো ছাত্র শিবিরের টিমেরই মূল ভূমিকা ছিল। ছাত্র শিবির, এবং আমার মনে হচ্ছে যে যখন টিম আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় হওয়ার পরে যখন এই মেসেজটা আসে তখন আমি নিজেই বলি যে কী কারণে 1 তারিখ মানে চিন্তা করা হচ্ছে 6 তারিখ থেকে 5 তারিখে নিয়ে আসা হবে। তখন তারা আমাকে বোঝালেন, যারা দায়িত্বশীল মানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির যারা এই আন্দোলনটাকে যারা মনিটরিং করতেছিলেন, এই পলিসি রেগুলার তৈরি করতেছিলেন, তারা বলতেছিল যে এই সমস্যা হতে পারে, এই সমস্যা হবে, যদি আমরা 6 তারিখে নিই তাহলে নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হতে পারে, লোকজন আসতে পারবে না, আমরা সময় কম দিতে চাই সরকারকে, সময় কম দিয়ে আমরা আন্দোলনটাকে সফল করতে চাই। আমার মনে আছে তখন আমি বলছি ঠিক আছে, মানে কি বলে 6 তারিখের পরিবর্তে আমরা 5 তারিখে নিতে চাই। তো এটারও আমি মনে করি যে ছাত্র শিবিরের ভূমিকাটাই মুখ্য ছিল। এবং আমি যদি এক কথায় বলি যে এই আন্দোলনের মানে অধিকাংশ ভূমিকাই মানে যেগুলা মিডিয়াতে ছাত্র শিবির নাই কিন্তু হয়ে গেছে, বা বৈষম্য বিরোধী ব্যানারে যারা ছিল তারা এটাকে করছেন, কিন্তু তার পিছনের যে শক্তিটা, যে পলিসিগুলা, এই সব কিছুতেই ভূমিকা ছিল ছাত্র শিবিরের। যখন জানলেন যে শেখ হাসিনা চলে গেছে তারপরে আপনারা কি করলেন? আমরা তো দেখতে পেয়েছি সে সময় বিভিন্নভাবে অনেকে মিডিয়াতে আসার চেষ্টা করেছেন, মানে তখনও কি আপনারা মানে বাইরে থেকে কাজ করার চেষ্টা করছিলেন কিনা? আমার মনে আছে যে আমাদের নেতৃবৃন্দ তো সবাই যারা প্রথম সারির কেন্দ্র সভাপতি, সেক্রেটারি সহ যারা ছিল তারা তো সবসময় ওপেনই ছিল। তারা সরাসরি ফেস দেখানো
আন্দোলনে এটাই অংশগ্রহণ করে নাই। আমি নিজেই প্রতিদিনই অংশগ্রহণ করতাম। আমার মনে আছে আমি উত্তরা থাকতাম, উত্তরার আন্দোলন থেকে শুরু করে একদম বসুন্ধরা পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করতাম, মাস্ক পরে, ক্যাপ পরে, যেন আমি ক্যামেরায় আলোচনায় না আসি, আমি আলোচনায় আসার পরে আন্দোলনটা ব্যর্থ হয়ে যাক, এটা আমি চাইতাম না। যার কারণে সরাসরি ছবিতে, মিডিয়াতে আসা এরকম কোনো কিছু আমরা করি নাই। যখন হাসিনা চলে গেল, আমরা ঢাকা ইউনিভার্সিটি সহ আমরা প্রথমে যে কাজটি করেছিলাম, যে আমার মনে আছে যে আমি প্রথমেই ঢাকা মেডিকেলে আমি গিয়েছিলাম এবং মেডিকেলে যারা আহত সে সকল ভাইদেরকে দেখার জন্য গিয়েছিলাম। তাদের খুব সংক্ষিপ্ত একটা অল্প সময়ে তাদের সাথে অবস্থাটা দেখে আমাদের অসংখ্য ভাইরা আহত, পঙ্গুত্ব, অনেক লাশ আছে, এগুলা খুব শর্ট অল্প কয়েক মিনিট দেখেই আমাদের একজন ভাই, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফরহাদ জিএস ঢাবির, যে এখন বর্তমান জিএস, উনি একটা ভাইয়ের মাধ্যম দিয়ে মেসেজ দিয়েছিলেন যে অন্যান্য যে ধর্ম অবলম্বীদের যে উপাসনালয় আছে হিন্দুদের থেকে শুরু করে, এগুলা ম্যাসাকার ঘটতে পারে, কিছু মানুষ এগুলা ভেঙে মিডিয়াতে ভিন্নভাবে দেখাতে পারে, এজন্য শিবিরের পক্ষ থেকে একটা ঘোষণা যাওয়া উচিত। আমার মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটির ঢাকা মেডিকেলের মসজিদের সামনে আমি সরাসরি একটা ভিডিও বার্তা দিয়ে দিই। তখন মোটামুটি বলা যায় যে আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে আমার ভিডিও আসে যে ছাত্র শিবির এর পক্ষ থেকে এরকম একটা আহ্বান করা হয়। আপনি বলছিলেন যে মন্দির পাহারার কথা, কিন্তু এরকম অভিযোগও তো আপনাদের বিরুদ্ধে আছে যে আপনারা হিন্দু বিদ্বেষী বা হিন্দুরা আপনাদেরকে ভয় পায়। তা আপনারা যখন এরকম সিদ্ধান্ত নিলেন, মানে তারা আতঙ্কিত হলো কিনা? আতঙ্কিত হয় নাই। আতঙ্কিত এই জন্য হয় নাই যে আমাদের কাছে অসংখ্য ফোন আসতো, আমরা কিছু ফোন নাম্বার ওপেন করে দিয়েছিলাম যে কোনো সমস্যা হলে আমাদেরকে নক দেওয়া যাবে। ইসলামী দল হিসেবে ছাত্র শিবির বা জামাত ইসলামী যে শান্তিটাকে পছন্দ করে, ইসলামের রুলস অনুযায়ী আসলে অন্য ধর্মের যারা, তারা আসলে ইসলামের কাছ থেকে তারা এক ধরনের বড় ধরনের তারা নিরাপত্তা পাবে, এটা ইনশিওর করার জন্য জামাত এবং শিবিরের কিন্তু প্রচেষ্টা সবসময় ছিল। আমরা যে ধরনের অপপ্রচার দেখি জামাত বা শিবিরের ব্যাপারে, যে জামাত শিবিরের ব্যাপারে তারা আতঙ্কিত থাকেন, ভয় পান, এটা আসলে বলা যায় যে এক ধরনের মিডিয়ার ফ্রেমিং, মিডিয়ার এক ধরনের মিডিয়া এবং হলো রাজনীতিবিদদের অপরাজনীতি, যার কারণে মিডিয়াতে বা মানুষের দৃষ্টিতে এক ধরনের ভয় এবং ভীতির যে সংস্কৃতি, এটা আমাদের সামনে বা মিডিয়ার সামনে বা সাধারণ মানুষের সামনে প্রকাশ পেলেও 5 আগস্টের পরে যখন আমরা ছাত্র শিবির এবং জামাত আমরা যখন এই ধরনের হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্ম অবলম্বীদের কাছে গিয়েছি, তারা কিন্তু আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং তারা আনন্দিতও হয়েছেন এবং তারা পাশে থেকে আরও সার্বিক সহযোগিতার জন্য তারা প্রতিনিয়তই আমাদের সাথে যোগাযোগ করতেন এবং তারা আমাদের সাহায্যের জন্য তারা সব সময় যে কোনো ছোটোখাটো ঘটনা হলেই তারা চলে আসতেন। আমার মনে হচ্ছে আমি পল্টন এলাকায় থাকি, পল্টনের এখানেও সরাসরি তারা আমাদেরকে এসে আমাদের সাথে দেখা করে গিয়েছেন যে তারা নিরাপত্তা চাই। আমরা আমাদের জায়গা থেকে সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করেছি। পরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিকল্পনা, মানে এইখানে ছাত্র শিবিরের রোলটা কি ছিল? অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় তখন ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের প্রস্তাবনা ছিল, ছাত্র শিবির কাকে চায়। এক্ষেত্রে ডক্টর ইউনূসের ক্ষেত্রে ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের দাবি ছিল। আমি যদি আরও ক্লিয়ার করি, আমাদের প্রথম চাওয়া পাওয়া ছিল যে আমরা মাহমুদুর রহমানকে চাই এবং মাহমুদুর রহমানকে আমরা প্রস্তাবও দিয়েছিলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা প্রস্তাবনাটা দিয়েছিলাম। দ্বিতীয় হলো যে যখন তিনি বলা যায় যে তিনি এই ব্যাপারে আগ্রহী ছিল না, তখন আমরা ডক্টর ইউনূসের সাথে আমাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে আমরা যোগাযোগ করি। এক্ষেত্রে এই সরকার গঠনের ক্ষেত্রে আমরা শুরুতে যেভাবে চেষ্টা করেছি, ডক্টর ইউনূস যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, এরপরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই সরকারের আমাদের কোনো এক্সেস আর ছিল না। তার আগ পর্যন্ত আমরা পুরো তার সাথে যোগাযোগ, তাকে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা, এগুলো সবই ছাত্র শিবিরের ভালোই ছিল ভূমিকা। কিন্তু উনি সরকার প্রধান হওয়ার পরে এরপর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কোনো এক্সেস ছিল না, পুরোটাই সে নিয়ন্ত্রণ করেছেন এবং তার যে সরকার ছিল এনজিও থেকে শুরু করে এমন কিছু ব্যক্তিদের নিয়ে আসছিলেন যারা বলা যায় যে সরকার চালানো যে দক্ষতা যোগ্যতা, এটার ক্ষেত্রে অনেক অনেক অদক্ষ ছিল বলে আমি মনে করি। অর্থাৎ সেগুলো আপনারা জানতেন না? জি। এখানে আমরা দেখলাম যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল। তো অনেকেই যেমনটা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় বলেছিলেন যে ছাত্র শিবির তাদের একজনকে রাখলেও পারতো, মানে আপনাদের কোনো প্রস্তাবনা ছিল কিনা? এখানে যে ব্যাপারটা সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্ররা থাক, ছাত্র শিবির এটা চায় নাই, আমি নিজেই চাইনি।
আমার কাছে মনে আছে যে বৈষম্য বিরোধী ব্যানারের পক্ষ থেকে আমাদের সাথে তারা আমাদের মতামত নিতে আসছিলেন যে ছাত্র প্রতিনিধিরা তারা থাকবে কিনা। তখন আমাদের পক্ষ থেকে স্পষ্ট ছিল যে আমরা কোনো ছাত্র প্রতিনিধি সরকারে থাক এটা আমরা চাই না, বরং আমরা এটা চেয়েছিলাম যে ছাত্ররা যে প্ল্যাটফর্মটা নিয়ে এই দেশে একটা ফ্যাসিবাদ রিজিমকে বিদায় করেছে, সেই ফ্যাসিবাদী শক্তি আর যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এরকম একটা মানে শক্তি হিসেবে মাঠে থাকবে সব সময়। এরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার সকলের বিরুদ্ধেই একটা শক্তি হিসেবে সবসময় মাঠে থাকবে। আমরা এরকম একটা শক্তিশালী প্ল্যাটফর্মের কথা চিন্তা করেছিলাম, কিন্তু তারা যারা হলো যে সরকারি ছিল পরবর্তীতে তারা তো দল গঠন করেন, এখন নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তো সব মিলে ছাত্র শিবির কোনো ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি এখানে থাকে এটা চাই নাই। তবে ছাত্র শিবিরের একটা চাপ পাওয়া ছিল যে সব দল থেকে নিয়ে জাতীয় সরকারের যে ব্যাপারটা, এটার প্রস্তাবনাও ছাত্র শিবিরের মাথায় ছিল, যদি এটা কার্যকর হয় নাই। অনেকেই যেমনটা বলেন যে এটি বিএনপির কারণে হয় নাই, মানে ব্যাপারটা এরকম ছিল কিনা? আমার কাছে মনে হয় যে অনেকের মানে কি বলেন আমি জানি না, তবে বিএনপি জাতীয় সরকার হোক, সকল দলের অংশগ্রহণে একটা সরকার হোক, এটা চাই নাই, এটা স্পষ্টত ছিল আর কি, যে তারা এটাকে ভালোভাবে গ্রহণ করে নাই। যদি গ্রহণ করতো তাহলে একটা ভালো সরকার হতো, যে সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতেন, এরপরে নির্বাচিত সরকার যেই আসতো তাদের জন্য রাষ্ট্র চালানোটা খুবই সহজ হতো। দৃশ্যত সেটা হতে দেওয়া হয় নাই। ছাত্র প্রতিনিধিরা মানে তারা না থাকুক সরকার, এটা আপনারা কেন মানে চাইতেন? না, আমি ওই কথাটা ক্লিয়ার করছি। আমরা এটা এই জন্য চেয়েছি যে যখন ছাত্র প্রতিনিধিরা এই সরকারে যাবে, তারা তো মাঠের একটা শক্তি ছিল, ফোর্স ছিল, যে তারা ইচ্ছা করলেই সরকারকে চাপ দিতে পারত। যখন তারা সরকারে চলে গেছেন, সাধারণ ছাত্ররা যেভাবে যে ডাকে সাড়া দিয়ে মাঠে এসেছিলেন, জীবন দিয়েছেন, একটা রিজিমকে বিদায় করেছেন, সেই জায়গায় যখন ক্ষমতার একটা স্বাদ গ্রহণ করবে ছাত্ররা, তখন আন্দোলনের যে স্পিরিটটা সেই জায়গা থেকে তারা আসলে আস্তে আস্তে সরে যাবে। আমরা ওই জায়গা থেকেই মূলত চিন্তা করেছি যে না, ছাত্ররা ক্ষমতার অংশ হবে না, ছাত্ররা মাঠের ক্ষমতার অংশ হবে। তারা মাঠ থেকে সরকারকে চাপ দিতে পারবে। যখন তারা ক্ষমতায় চলে যাবে তখন তো সেই ক্ষমতার অংশ হচ্ছে, সে ছাত্রদের যে ক্ষমতাটা ছিল সে ক্ষমতা ডিভাইডেশন তৈরি হবে। যার কারণে কিন্তু আন্দোলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই তারা ক্ষমতায় চলে গেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, তখনই এই বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু অকার্যকর হয়ে গেছে। আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদের সংখ্যা এটি 1400-র বেশি, কিছু কিছু হিসাব মতো আরও বেশি। তো ছাত্রদল তারা একটা হিসাব দিয়েছে এরকম যে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক তাদের নেতাকর্মীরা মারা গিয়েছে বা শহীদ হয়েছে। তো ছাত্র শিবিরে কতজন শহীদ হয়েছে, বা আপনারা যেমনটা বলেন যে আপনারা এটা প্রকাশ করতে চান না, মানে কেন? প্রথম হলো যে আমরা আমাদের একটা উদ্যোগ ছিল যে আমরা এটা প্রকাশ করব, কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের যে সংখ্যাটা তারা বলছেন যে তাদের এত সংখ্যা কোথা থেকে আসলো জানি না। অনেক শিবিরের কর্মীকে তো তারা নিজেরা দাবি করেছেন শিবির শহীদ হয়েছেন, কিন্তু তারা ছাত্র দল বলে দাবি করেছেন, এরকম ঘটনা ছাত্র দলের আছে। তো সেই জায়গা থেকে আমরা ছাত্র শিবির ওই সময় আমাদের টার্গেট ছিল, আমি যখন কেন্দ্র সভাপতি ছিলাম যে আমরা আমাদের এই তথ্যটাকে প্রকাশ করব। আমরা কাজ করতেছিলাম নিরেট, কারণ শহীদ হিসেবে ছাত্র শিবির যাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিতে চায়, তারা এক ধরনের শিবিরের ক্রাইটেরিয়া মেনটেন করে। শিবিরের জনশক্তি হতে হয়, শিবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়। এই সব কিছু রেডি করতে, সব কিছু মানে তাদের প্রমাণাদি সহ রেডি করতে আমাদের কিছু সময় লেগে যায়। যার কারণে আমার পক্ষ থেকে আমি যখন কেন্দ্র সভাপতি ছিলাম ওই সময় আমরা এটা প্রকাশ করতে পারি নাই। পরবর্তীতে হয়তো শিবির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন যে তারা এটা প্রকাশ করবে না। তবে আমার এতটুকু আমি বলতে পারি যে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের চাইতে অনেক অনেক গুণ বেশি শহীদের সংখ্যা হলো ইসলামী ছাত্র শিবিরের। এতটুকু। এই যে সঠিক সংখ্যাটা আমার মানে সংখ্যাগত জায়গায় কতটুকু এটার ব্যাপারে এই মুহূর্তে আমি জানি না কত সংখ্যাটা আর কি। এই যে নীতিগত সিদ্ধান্তের কথা আপনি বললেন, মানে প্রতিটা দলই তো চায় তাদের শহীদের সংখ্যা বা তাদের যে অর্জন সেটি প্রকাশ করে রাজনীতি করার, মানে শিবিরের ক্ষেত্রে আসলে এই সিদ্ধান্ত কেন নিল বলে মনে করেন? এটা আমি এই মুহূর্তে বলতে পারি না কি কারণে, তবে হয়তো সময়ের ব্যবধানে ছাত্র শিবিরও কোনো এক সময় প্রকাশ করবেন আর কি। এবং আমি মনে করি যে এই আন্দোলন সফল হওয়ার জন্য যারা শহীদ হয়েছেন, যাদেরকে বেস করে আন্দোলনটা গড়ে উঠছেন, সেই সব শহীদই ছাত্র শিবিরের শহীদ। কাজেই
হয়তো শিবির কোনো এক সময় তার সংখ্যাটা প্রকাশ করবে। আমরা একটু আপনার দল প্রসঙ্গে আসতে চাই, অর্থাৎ সাবেক দল শিবির। সেটি হচ্ছে আমরা দেখলাম যে গাইবান্ধায় শিবিরের একজন নেতাকে হত্যা করা হয়েছে, যারা যুবদল তারা হত্যা করেছে। দেখেন, এটা এটা আসলে খুব যে মানে বড় কোনো ঘটনা ছিল ব্যাপারটা এরকম না, খুবই একটা সাধারণ ঘটনা, স্কুল কমিটি বা একটা কমিটিকে কেন্দ্র করে ঘটনা। এখানে আমি তো যারা ছাত্র শিবিরের জনশক্তিটাকে, সাইফুল্লাহকে যে শহীদ করেছেন, আমি মনে করি যে এটা কোনো ঘটনাই ছিল না। এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনার কারণে একজন মানুষকে হত্যা করতে হবে। এটা আসলে একটা অপরাজনীতি, যে রাজনীতিগুলা বিএনপি ক্ষমতায় আসার পরেই থেকেই শুরু করেছে। আপনারা দেখবেন যে বিএনপির টিআইবির যে রিপোর্টটা আমরা দেখেছি যে ১০০ দিনে তাদের খুনের সংখ্যাটা অনেক বেশি, ৬০৫ জন খুন করেছে। এটা মূলত মার্চ এবং এপ্রিল মাসের ঘটনা। তাহলে এই কয়েক মাসের ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে, যে হত্যাকাণ্ডগুলো তারা রেগুলার তাদের নিজের দলের, তাদের মতের বিরুদ্ধে যাওয়া, এবং তারা এক ধরনের যে নিজেদের নিয়ন্ত্রিত সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। টেন্ডার থেকে শুরু করে প্রতিষ্ঠান দখল থেকে শুরু করে সব কিছুই। প্রতিষ্ঠান দখলের ক্ষেত্রে যদি বলি যে দেখেন, সকল প্রতিষ্ঠান কিন্তু তারা নিজেদের দলীয়করণ করছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব। কাজেই এই ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের একজন কর্মীকে এভাবে আঘাত করে হত্যা করতে হবে, এটা তো মানে কল্পনাতীত। এটা আমি মনে করি যে এই রাজনীতি থেকে যদি বিএনপি, এই রাজনীতি থেকে যদি যারা জড়িত এরা যদি বেরিয়ে না আসে, খুব বেশি সময় লাগবে না, খুব স্বল্প সময়ের ভিতরেই এদেশের জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। কারণ জনগণ আজকে আসলে সেরকম নাই। আগের ৫ আগস্টের আগের জনগণ, আগের জনতা আর এখনকার জনতার ভিতরে অনেক পার্থক্য তৈরি হয়েছে। মানুষ এখন এক ধরনের বিপ্লবী চেতনাকে লালন করে। দেখা যাবে যে সময়ের ব্যবধানে এই জনগণই যারা এই যে দুঃশাসন, হত্যা করে, খুন করে, ধর্ষণ করে মানে দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ খুব ইজিভাবে দাঁড়ায় যাবে। এবং তখন আমি মনে করি যে এই সরকারের ওইরকম সক্ষমতা নাই যে সেই পরিস্থিতিটাকে ট্যাকেল নেবে। এটা আমার কাছে তাই মনে হয়। গাইবান্ধায় শিবিরের যিনি মারা গেলেন, তিনি মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা তিনি একটি পোস্ট দিয়েছেন, সেখানে কিছু কমেন্ট আমি পড়তে চাই। একজন লিখেছেন যে সাইমুম থেকে গান কবে বের হবে, আরেকজন লিখেছেন যে একটু চিল্লাচিল্লি করে আর কবরে রেখেই শেষ, আরেকজন বলেছে যে 2 দিন পরে এইসব ভুলে যাবেন, বছরে একবার অথবা 2বার শহীদের বাসায় গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলবেন, এরপরে আসলে সব কিছু শেষ। এই যে তাদের মন্তব্য, মানে এটি ছাত্র শিবিরের যারা নেতাকর্মী তারাই হয়তো করেছেন, সে অভিযোগগুলো দেখলেই বোঝা যায়। মানে শিবিরের প্রতি এমন মন্তব্য কেন? দেখেন, এখানে যারা মন্তব্য করেছেন হয়তো তারা তাদের ভালোবাসা, আবেগের জায়গা থেকে এই মন্তব্যগুলো করেছেন। যে বাংলাদেশের রাজনীতিতে এরকম একটা প্রেক্ষাপট ছিল যে শিবিরকে হত্যা করলে এর বিচার হতো না, এবং অনেক ক্ষেত্রে এরকমও হইতো যে শিবিরকে হত্যা করা বৈধ, এবং শিবির ট্যাগ দিয়ে কিন্তু আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। কাজেই এইগুলা বাংলাদেশের রাজনৈতিক কালচারের একটা পার্ট, যে শিবিরকে হত্যা করা যায়, শিবিরকে হত্যা করলে বিচার হয় না। তো ছাত্র শিবির এই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন, তার গ্যাপগুলোকে দূর করার চেষ্টা করে যাচ্ছেন। আগের যে কোনো সময় চাইতে ছাত্র শিবির হত্যা হলে বিচার পাবে না, এই কালচার থেকে শিবির বের হয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারা বিচারের মুখোমুখি করবেন, এটা আমি বিশ্বাস করি, এবং করা উচিত। যদি না এরকম চিন্তা থাকে, আমি মনে করি যে ৫ আগস্টের পরে অন্তত এটা হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র শিবিরের জনশক্তি বা একজন সাধারণ নাগরিকও যদি হত্যা হয়, সেই হত্যার দাবিতে কেউ যদি দাবি নাও করে, ছাত্র শিবির এদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে এই ধরনের দাবি তোলা উচিত। যারা এই ধরনের মানে কমেন্টস করেছেন, আমি মনে করি তারা আসলে তাদের জায়গার ভালোবাসা, তারপরে তাদের ক্ষোভ, ভাইদেরকে বিদায়ের যে কষ্ট, এই সব কিছুকে কেন্দ্র করে মূলত তারা এই ধরনের কমেন্টস করেছেন। তবে আমি মনে করি যে যে সকল সন্ত্রাসী যুবদলের যারা সরাসরি পরিচিত, ভিডিও ফুটেজ আছে, যারা হত্যার সাথে জড়িত, একদম সরাসরি প্রুফ, এখানে কোনো কথা ছাড়াই তাদের বিচারের নিশ্চিত করার জন্য ছাত্র শিবিরকে জোরালো ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি। এবং এটা সংসদে আলোচনা করে হলেও জামাতের যারা প্রতিনিধিরা আছে, ছাত্র শিবির অন্তত সাবেক সভাপতি এরকম 7 জন কেন্দ্র সভাপতি যারা সংসদে
প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, তারাও অন্তত এই হত্যার জন্য দাবি করতে পারে বলে আমি মনে করি। আমরা দেখলাম যে রংপুর 5 মিঠাপুকুর যে আসনটা আছে সেখানে জামাতের এমপি তিনি ছাত্র শিবিরের সাবেক একজন নেতা আশিকুর রহমান, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার হত্যার সাথে জড়িত মানে এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম, তার মেয়ের বিয়েতে জামাতের বেশ কিছু নেতা সহ তিনি গিয়েছেন দাওয়াতে। এরপরে এর বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ঝিনাইদহ 4 সেখানেও জামাতের একজন এমপি এরকম আওয়ামী লীগের একজন তিনি নেতা ছিলেন, তার মেয়ের বিয়েতে গিয়েছিলেন। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন নেতা তিনি একটি পোস্ট দিয়েছেন যে দায়িত্বশীলের কাঁধে কর্মীর লাশ ও বিচারের ভার। এ তো আপনারা বলেন যে জামাত এবং শিবির একই আদর্শ বিলং করেন, যদিও সাংগঠনিকভাবে ভিন্ন। মানে শিবিরের নেতাদের বা শিবিরের কর্মীদের এই যে লাশের ভার, এই ভারত কি মানে জামাত ফিল করে না যারা গিয়েছিলেন? যদি বলি যে যারা গিয়েছেন, আমি পার্সোনালি মনে করি যে তারা যৌক্তিক, মানে শিবিরকে যারা ওন করবে, শিবিরকে যারা ভালোবাসবে, শিবিরের হত্যাকারী যারা তাদের দাওয়াতে যাবে, এটা আমি ফিল করি না, আমি পার্সোনালি ফিল করি না। এবং আওয়ামী লীগের ব্যাপারে আমি দুঃশাসনের 15.5 বছরকে যদি আমরা স্মরণ করি, তাহলে আসলে আমাদের মনে হয় না যে তাদের কোনো মানে দাওয়াতে গিয়ে, তাদের বাসায় গিয়ে দাওয়াত খাওয়া যেতে পারে। আর এখানে যেহেতু শিবিরের সরাসরি হত্যাকারী আসামি, সে জায়গা থেকে আমি মনে করি এটা প্রশ্নই আসে না যে একজন ব্যক্তি, মানে সেই হোক, যে আমি হই বা জামাতের বড় কোনো দায়িত্বশীল হোক, এমপি হোক আর যেই হোক না কেন, উচিত না যে শিবিরের মানে আপনার দেখতে পাবেন যে যারা যাচ্ছে তারা হয়তো কোনো না কোনোভাবেই শিবিরের সাবেক, মানে যারা এমপি হয়েছেন এখন দেখবেন যে কোনো না কোনোভাবে শিবিরের সাবেক, অথবা জামাত যেহেতু শিবির আলাদা সংগঠন হলেও একই আদর্শিক ধারার রাজনীতি করে, সেক্ষেত্রে আমি মনে করি না যে তাদের যাওয়া যৌক্তিক। তবে রাজনৈতিক দল হিসেবে যেহেতু তারা আলাদা, এই জায়গায় শিবির সরাসরি ইন্টারফেয়ার করতে পারে না। শিবির তাদেরকে পরামর্শ দিতে পারে যে আপনাদের এই ধরনের মানে ব্যক্তিদের দাওয়াতে যাওয়া, তাদের পাশে থাকা, এটা মানে যৌক্তিক না। তাদের পরিবারের সদস্যরা যখন দেখেন যে তাদের হত্যাকারীর পরিবারের বিয়েতে এরকম করে জামাত নেতারা যান, মানে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখে? প্রথমত হলো যে নিঃসন্দেহে যে সকল ভাইয়েরা শহীদ হন, শহীদদের বিচার নিশ্চিত করার স্বার্থে শহীদ পরিবারের সদস্যরা এই দাবি দাবাগুলা শিবিরের কাছে পেশ করেন, জামাতের কাছে পেশ করেন। শিবির তার জায়গা থেকে চেষ্টা করেন, জামাত তার জায়গা থেকে চেষ্টা করেন। এরকম একটা পরিস্থিতিতে হত্যাকারী যারা শিবিরকে হত্যা করেছেন, সে জায়গা থেকে জামাতের যদি কেউ তাদের বিয়ের অনুষ্ঠানে যান বা তাদের পাশে থাকেন, এটা আমি মনে করি নিঃসন্দেহে ওই ব্যক্তি শিবির যেটাকে ওন করে, শিবির যেটাকে ধারণ করে, লালন করে, শিবিরকে সে ধারণ করে না, শিবিরকে সেটা লালন করে না, যার কারণে হয়তো সে যেতে পারে। আমি মনে করি যে এই ধরনের ব্যক্তিরা যৌক্তিক কাজ করতেছে না, বরং তারা শিবিরের এত ত্যাগ, শিবিরের এত পরীক্ষা, এর ভিতরে সে মানে ব্যক্তি কোনো স্বার্থের কারণে অথবা পলিটিক্যালি নিজেকে মানে জনতার নেতা দাবি করার জন্য যে ধরনের সাপোর্ট বা যাচ্ছেন, আমি মনে করি যে এটা যাওয়াটা তাদের মানে যৌক্তিক হচ্ছে না, তাদের উচিত হচ্ছে না। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা খুব বেশি চললো, সেটি হচ্ছে যে এনসিপির এমপিদের মধ্যে যে 6 জন আছেন তারা আগে পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং সেন্টারে যে টিচার হিসাবে তারা শিবিরের সাথে যুক্ত ছিলেন বা এরকম কিছু একটি মন্তব্য করেছেন একজন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ হিল বাকি। মানে এই যে কে শিবিরের সাথে যুক্ত ছিল, কে যুক্ত ছিল না, আরেকজন বলে দিচ্ছে, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? যে ভাইটা এই ধরনের আব্দুল্লাহ আল বাকি যে দাবিটা করেছেন, আমি এনসিপির ব্যাপারে বলতে পারি যে এনসিপি যে রাজনৈতিক দল, তারা তো নিজেদেরকে এটা প্রমাণ করেছেন যে তাদের দলে সব ধরনের ব্যক্তিরা আছেন। এখানে শিবির থেকে আসা ব্যক্তিরা আছেন, এখানে বিএনপি থেকে যাওয়া ব্যক্তিরা আছে, অন্যান্য বাম ধারার অনেক সংগঠন থেকেই আছে। কাজেই এই ধরনের দাবিটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। কারণ যে দলটা বিভিন্ন দল থেকে এসে নতুন একটা দল হিসেবে গড়ে উঠেছে, সেখানে অন্য দলের বিভিন্ন দল থেকে আসা ব্যক্তিরা তো থাকবেই, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক আমি কোনো কিছু দেখি না। কাজেই এই দাবিটা আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় নাই। এনসিপির যারা এমপি হয়েছেন, উনি 6 জনের কথা বলেছেন যে কে শিবির করতো সরাসরি, কে শিবির করতো না, এটা আমার জানা নেই। তবে শিবিরের
সাথে ঢাকা ইউনিভার্সিটির সাথে অনেকেরই তো সম্পর্ক ছিল, অনেকের সাথেই সম্পর্ক হতো। বিশেষ করে আন্দোলনের সময় আমরা তো হাসনাত, আমরা নাহিদ এদের সাথে রেগুলার বসছি এবং উপদেষ্টা হওয়ার পরেও তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে জাতীয় ইস্যুতে আমরা তাদের সাথে বসছি। তিনি যখন হলো নাহিদ উপদেষ্টা ছিল, তার আমার বাসায় গিয়েছি, বিশেষ করে ছাত্র রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে তার সাথে আমরা আলোচনাও করেছি। কাজেই তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কাজেই সবই শিবির বলে মানে চাপিয়ে দেওয়া বা তাদেরকে রাজনৈতিকভাবে একটু হলেও হ্যারাসমেন্টের শিকার করার চেষ্টা করা, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। কারণ সবাই ভিন্ন দল থেকে আসা। আমরা যেমনটি দেখতে পাই যে বিএনপিতে যারা আছেন এখন, তাদের অনেকেই তো বিভিন্ন বাম ঘরানার ছাত্র সংগঠন থেকেও আসা। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম আলাপ দেখতে পাই না। মানে ছাত্র শিবির কোনো একটা জায়গায় গেলে জামাতের বাহিরে মানে এত আলোচনা কেন হয়? এটা আসলে মানে বাংলাদেশের রাজনীতির কালচারে জামাত, শিবির একটা ভিন্ন ধারার রাজনীতি করেন, যার কারণে হয়তো শিবিরের জনশক্তি সাবেক যারা বা রানিং জনশক্তিরা তারা ফিল করেন যে যেহেতু এটা ইসলামী ছাত্র সংগঠন, এই সংগঠনের জনশক্তিরা ইসলামী ভাব আদর্শের সাথেই থাকবেন, এটাকে বেশি ওন করেন। যার কারণে হয়তো আমরা মিডিয়ায়, সোশ্যাল পাড়ায় আমরা এটা দেখতে পাই যে তারা বিভিন্ন ধরনের সমালোচনা করেন যে আমাদের ভাইরা যারা আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত করেছেন, তারা আবার এখন দেখি যে আমাদের সেই আশা জাগানিয়া বক্তব্য শোনানো ব্যক্তিরা এখন অন্য দলে যাচ্ছেন। তখন হয়তো এই ধরনের আলোচনা পর্যালোচনা হয়। তারা সবসময় চায় যে শিবির যেহেতু এক ধরনের আদর্শিক রাজনীতি করেন, যে রাজনীতির সাথে জামাতের অনেক মিল, এর কারণে ফিল করেন যে জামাতে গেলেই সেই আদর্শিক স্পিরিটটাকে ধরে রাখতে পারবে। এজন্য সবাই ফিল করে যে জামাতে আসলেই বেশি ভালো। এটা আমার কাছে তাই মনে হয়। যারা শিবির করতেন পরবর্তীতে জামাতে না গিয়ে অন্য কোনো দলে গিয়েছেন, মানে তাদের ব্যাপারে শিবির বা জামাত কি ধরনের মনোভাব পোষণ করে? মানে এরকম কি না যে তারা পথ ভ্রষ্ট হয়ে গেছে? শিবিরের জায়গা থেকে আহ, একজন ব্যক্তি অন্য দলে গেলেই পথভ্রষ্ট হয়ে যাওয়া, শিবির এই ধরনের কথায় বিশ্বাস করে না। তবে ইসলামী আন্দোলনের সাথে থাক, শিবির এটা বেশি ফিল করে যে শিবিরের প্রত্যেক জনশক্তি যেন, যেহেতু এটি ইসলামিক ছাত্র সংগঠন, এখান থেকে যে বীজটা রোপণ করা হচ্ছে, ওই স্পিরিটটা যেন যখন সিনিয়র কোনো দল করবে তখন যেন সেটা ইসলামিক হয়, শিবির এটা ফিল করে। যার কারণেই একজন ব্যক্তি দল থেকে অন্য জায়গায় চলে গেলে তাকে পথভ্রষ্ট বলাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। তবে যদি সেটা সেকুলার হয়, ইসলামের ইসলামপন্থী কোনো দল না হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে তার ব্যাপারে নানা সমালোচনা আছে। কারণ সে তো আসলে তার আদর্শিক জায়গাটা এটা ছিল না। এখন সে যেটাকে অন করতেছে বামধারা রাজনীতি বা ইত্যাদি ইত্যাদি। কাজে এই জায়গা থেকে জামাত কি মনোভাব পোষণ করে এটা আমি এই মুহূর্তে জানি না, কারণ জামাতের ওই পর্যায়ে আমি দায়িত্বশীল এখনো হইনি যে জামাতের মনোভাবটা কি। তবে শিবিরের ক্ষেত্রে মনে করি যে শিবির কখনোই এই ধরনের মনোভাব পোষণ করে না। তবে শিবির এইটা চায় যে যারা শিবির থেকে বিদায় নিবে তারা ইসলামী ভাব আদর্শ শিবিরের সাথে যায়, এরকম দলের সাথে থাক। সেক্ষেত্রে জামাত ইসলামীকে শিবির বেশি অন করে। আপনি বলছেন যে শিবির এরকম মনোভাব পোষণ করে না, এটি হয়তো তারা সাংগঠনিকভাবে করে না, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যদি ঘাঁটি দেখতে পাই যে শিবিরে অনেক পর্যায়ে নেতা আছে যারা আসলে এনসিপি বা অন্য কোনো দলে যখন কেউ যায়, বিশেষ করে শিবির, এক্স শিবির, মানে বিভিন্নভাবে গালাগাল তো আছেই, মানে এগুলো করে। এখন দেখেন, এটা তো শিবিরের স্টেটমেন্ট হইতে পারে না কোনো। আমিও যদি এখন শিবিরের পক্ষে বলি, বিপক্ষে বলি বা পক্ষে বলি, আমার বক্তব্যটা আসলে স্টেটমেন্ট হবে না বা এটা কোনো দলিল হবে না, কোনো কিছু হবে না। সেক্ষেত্রে শিবিরের জনশক্তিরা সাধারণ সমর্থক বা সাপোর্টার টাইপের বা একটা লেভেলের জনশক্তিরা যদি কোনো একজন ব্যক্তি হিসেবে বলেন যে এটা ঠিক করেন নাই, হয়তো তার দৃষ্টিতেও তো ঠিক হতে পারে। কারণ সেটা তো কখনোই তার দায়িত্বশীলকে ওটা অন করে নাই, যে তার দায়িত্বশীল যে মানে এত বড় দায়িত্ব পালন করতেন শিবিরের, এত বেশি মানে আমাদেরকে আন্দোলন সংগ্রাম বোঝাতেন, সে যখন অন্য দলে যাচ্ছে তখন তাদের ভিতরে এক ধরনের কষ্ট অনুভব হয়। যার কারণে হয়তো এই ধরনের ফেসবুকে কথা বলেন। তবে দায়িত্বশীল লেভেল থেকে এই ধরনের কথা বলে কিনা আমার জানা নেই। আমার মনে হয় যে দায়িত্বশীল লেভেল কখনো এই ধরনের কথা বলে না। আপনি যেমনটি বলছিলেন যে অনেক সমর্থক আছে তারা শিবিরের পক্ষে লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসলে শিবির কে আর শিবির কে না, মানে এটি আমরা কিভাবে বুঝবো? আসলে এখানে মানে শিবিরকে না এটা বোঝার আমি খুব বেশি পদ্ধতি বা ওয়ে দেখি না। মানে এই জন্য দেখি না যে আহ,
শিবির আমি মনে করি এখন অনেক বড় সংগঠন। আর আর সোশ্যাল মিডিয়ার মানুষ তো এখন তো বিভিন্ন মানে নামে বেনামে বিভিন্ন প্ল্যাটফর্ম, ব্যক্তি, আইডি এগুলা চালান আরকি। তো এরকম হতে পারে যে শিবিরের নাম ধারণ করে অশিবির, যিনি শিবির না, তিনিও শিবিরের পক্ষে বিপক্ষে লিখতে পারেন, কথা বলতে পারেন। কাজে আমার কাছে মনে হয় যে আসলে ফেসবুকে লাইক দেওয়া বা জামাতের আমিরের পেজে লাইক দিয়ে বা শিবিরের সেন্ট্রাল পেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পেজে লাইক দিয়ে মানে দিলেই সে শিবির হয়ে যাবে। তো এটা আমি মনে করি এই ধরনের কালচারটা থাকা উচিত না। এটা একসময় বেশি ছিল। আমি মনে করি যে আওয়ামী আমলের সময় এটা বেশি ছিল যে ফেসবুক চেক করা হতো যে আমি ছাত্র শিবিরের পেজে লাইক দিয়েছি কিনা। যখনই লাইক দেখতো তখন তাকে গ্রেপ্তার করতো, তাকে বিভিন্ন মামলা দিত। তো এখন এসে আমি মনে করি এটা মানে আমার কাছে মনে হয় যে কে ছোট শিবির, কে বড় শিবির, শুধু ফেসবুকের পেজে অনুসরণ করলেই শিবির হয়ে যাবেন, এটা আমি আসলে মানে যৌক্তিক মনে করি না। কাজেই ফেসবুকে এখানে সকলের মতের স্বাধীনতা আছে। যে কোনো ব্যক্তির পেজে লাইক দিতে পারে, অনুসরণ করতে পারে। কিন্তু এই লাইক দেয়া, অনুসরণ করার ভিত্তিতেই একটা ছাত্র সংগঠনের জনশক্তি সাব্যস্ত করা যে ইনি এই পেজে লাইক দিয়েছেন, আ ইনি হলো ছাত্র শিবিরের জনশক্তি। ইনি এই পেজে লাইক দিয়েছেন, ইনি ছাত্র শিবির করেন। এই পেজে লাইক দেয়া বা ফলো করার ভিত্তিতে শিবির সাব্যস্ত করার যে এক ধরনের অপরাজনীতি আছে বা আমরা মিডিয়া পাড়াতে বা কিছু রাজনৈতিক দলে এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে দেখে আসছি, এটা আমি মনে করি যে যৌক্তিক না এবং এই ধরনের জাজমেন্ট করাটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমরা দেখলাম যে ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা জিসানের যে ঘটনা, মানে এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, দেখেন জিসানের ঘটনা নিয়ে প্রথমত যদি বলি যে শিবির তার জায়গা থেকে এই ব্যাপারটাকে ক্লিয়ার করেছেন, শিবির স্টেটমেন্ট দিয়েছেন, আমি দেখেছি। প্রথম হলো যে এটা নিয়ে এক ধরনের রাজনীতি করা হয়েছে। রাজনীতিটা এরকম ছিল যে জিসানের মতামত না নিয়েই জিসানের কথা ছাত্র শিবিরকে শুনতে দেওয়া হয়নি, ছাত্র শিবির তার কথা জানে নাই। এর আগেই মানে মিডিয়া পাড়াতে এক ধরনের তাকে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে যে ভ্রূণ নষ্ট করা হয়েছে, ধর্ষণ করেছে, নানা কথা আসছে। এর সব কথার পেছনে জিসানের বক্তব্যটাই আসল। আমার মনে হয় যে এখন পর্যন্ত জিসানের কোনো বক্তব্য আমরা পাইনি, আমি পাইনি, আসে নাই। কাজেই জিসানকে নিয়ে বড় ধরনের কোনো মন্তব্য করা আমি যৌক্তিক মনে করি না। তবে জিসান যদি এই ধরনের কোনো ভুল করেন, ছাত্র শিবির তার জায়গা থেকে তার শাস্তির জন্য চেষ্টা করে যাবে, এটা আমি মনে করি। কিন্তু তার প্রতি জুলুম করা হচ্ছে কিনা, তাকে মানে খুব প্রশাসনের কারসাজিতে তাকে ভিকটিম করা হচ্ছে কিনা, এটাও বিচার বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। এই কারণে আমার মনে হয় যে যেহেতু এখনো প্রশাসনের অধীনে বা তিনি এখনো সরাসরি কথা বলার মতো কোনো ওয়েতে নাই, কাজেই তিনি আসলে দোষী কি দোষী না, এটার জন্য আমার মনে হয় যে আরেকটু অপেক্ষা করতে হবে। এখানে আমরা সংসদে জিসানকে নিয়ে আলোচনা করতে শুনেছি। আমরা অনেক ঘটনাই তো ঘটে যাচ্ছে বাংলাদেশে এবং আপনি যদি দেখেন আ বিগত কয়েক মাসের এই সরকার গঠন করার পরে কয়েক মাসের যদি ধর্ষণের ঘটনাগুলো দেখেন, সব ঘটনার সাথে কোনো না কোনোভাবেই বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জড়িত। এবং আমরা যদি বলি যে চাঁদাবাজ যদি বলা হয়, তাহলে আমরা জানি যে মানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে বোঝা যায় যে চাঁদাবাজ তারা। আর ধর্ষক হিসেবেও যদি আমরা বলি তাহলে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের এই সকল ব্যক্তিদেরকেই মিন করে। এটা এক ধরনের বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। তারা হয়তো এরকম হইতে পারে যে তারা এই জায়গা থেকে বের হয়ে এসে একটা রাজনীতি করে ছাত্র শিবিরের এই ধরনের ব্যক্তিদেরকে অভিযোগ নিয়ে এসে তাদেরকে ধর্ষণ হিসেবে তাদের যে ধর্ষক হিসেবে তারা যেভাবে আ মানুষের কাছে এখন বেশি পরিচিত বা তারা ধর্ষক বললে তারা সাব্যস্ত হয়, এই জায়গা থেকে বের হয়ে এসে শিবিরকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করার জন্য একটা অপরাজনীতি করে যাচ্ছে বলে আমি মনে করি। কারণটা হলো দেখেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জিসানের মতো একজন ছোট মানুষকে নিয়ে সংসদে আলোচনা করে। অথচ আমরা অনেক ঘটনাই তো দেখলাম। গতদিন দেখলাম যে হান্নান মাসুদ তার আসনের কথা বলেছেন। খুবই চমৎকার। যে তার আসনে সরাসরি অ্যাম ধর্ষণ করা হয়েছে। কই সংসদে তো তাকে নিয়ে তো কথা বলে নাই স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম প্রতিদিনের অসংখ্য ধর্ষণের ঘটনা আছে। কোথাও তো মানে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছে না। তার মানে এটা এক ধরনের প্রশাসন এবং বিএনপির রাজনীতিবিদেরা
শিবিরকে নিয়ে একটা অপরাজনীতি করে যাচ্ছে। এবং আমি মনে করি যে এই ধরনের আরও অনেক রাজনীতি সামনে আসতে পারে। এই ব্যাপারে ছাত্র শিবির এবং জামাত এবং বিরোধী দল যারা আছেন তাদেরকে খুবই সাবধান থাকতে হবে। যেমনটা দেখতে পাই যে ছাত্র শিবির থেকে যারা বিদায় নেয়, বিশেষ করে যারা সভাপতি থাকেন, মানে তারা জামাতেই অধিকাংশরাই জয়েন করেন। এটি কমন অভিযোগ যে ছাত্র শিবির সভাপতি হওয়ার পরেও জামাতে গিয়ে আসলে তারা সেরকম পদ পদবি পায় না। মানে এর কারণে ব্যাপারটা এরকম কিনা, অনেকে যেমনটা বলে থাকেন আপনাদের অনেক লোক, যে এতে করে আসলে আপনাদের যে প্রোডাক্টিভিটি এটা অনেকটা কমে যায়। দুইটা বিষয় বলতে পারি। একটা বিষয় হলো যে জামাত এবং ছাত্র শিবিরের সাংগঠনিক বা স্ট্রাকচারাল যে রাজনীতি বা সংগঠন পরিচালনা ক্ষেত্রে যে সংগঠন দুইটা ভিন্ন হওয়ার কারণে শিবির তো ছাত্রদের নিয়ে কাজ করে থাকে, যার কারণে শিবিরের মানে শিবিরের মূল যে ফিল্ডটা, এই ফিল্ড হলো এক ধরনের, জামাতের অনেক বড় জায়গা, স্পেসটা অনেক বড়। তো সেই জায়গায় যারা ফিল্ড থেকে নিচ থেকে কাজ করেন তাহলে নিঃসন্দেহে তারা হলো যে নিচ থেকে সংগঠনটা শিখে আসেন। এটা এক ধরনের আমি মনে করি যে ঠিক। আবার এটাও ঠিক যে ছাত্র শিবিরের মতো বড় সংগঠনের এত বড় দায়িত্ব পালন করার পরে একদম মাঠ লেভেলে মানে কাজ করানোর মাধ্যমে এক ধরনের তার ভিতরে মানে তার যে স্পিরিটটা, গতি এটা অনেক ক্ষেত্রে কমে যায়। আমি মনে করি যে এই সকল বিষয় নিয়ে জামাত ইসলামের ভাবনার অনেক জায়গা আছে। 2006 সালে সভাপতি ছিল ডক্টর শফিউল ইসলাম মাসুদ, তিনি এখন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। তা আপনারা যারা এখন মানে শিবির থেকে বের হয়েছেন, বিশেষ করে সভাপতি, তারা তো আসলে এই পর্যায়ে আসতেও অনেক সময় লাগবে। এতদিন আসলে আপনি মনে করেন কি না যে আপনার যে দেয়ার পরিমাণ থাকতো মানে দেশের প্রতি, মানে সেটা কিছুটা হলে আসলে কমে যাবে? এখানে আসলে বয়স বাড়ার সাথে সাথে তো অবশ্যই এক ধরনের গতি প্রকৃতি মানে সক্ষমতার ব্যাপারগুলো থাকে, কমে যায়। তো আমার কাছে যেটা মনে হয় যে বাইরের দেশের রাজনীতিতেই আমি যদি বলি যে পাকিস্তানের জামাতের ক্ষেত্রেও জামাত ইসলামী পাকিস্তানে ছাত্র সংগঠন থেকে যারা বিদায় নেয় তাদেরকে সরাসরি অনেক বড় বড় দায়িত্বে রাখেন। এটা আমাদের কাছে ২-৪ জনের এরকম আমাদের সমসাময়িক আগে এবং পরে যারা ছাত্র সংঘ, যারা পাকিস্তানের ছাত্র সংগঠন জমিয়তে তলাবা, তাদের আমরা দেখে আসছি। বাংলাদেশে ওই ধরনের কালচারটা এখনো শুরু হয় নাই। তবে আমি এটা এতটুকু বলতে পারি যে জামাত ইসলামী তে মানে শিবির থেকে বিদায় নেওয়া ব্যক্তিরা তাদেরকে আসলে অনেক আরো বড় বড় জায়গায় কাজ করানোর সুযোগ আছে। সেই জায়গাগুলা কাজ করানোর সুযোগ জামাত ইসলামের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। জামাতের যে যুব বিভাগ, এটি নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে একটি যুব বিভাগ গঠন করা হয়েছে, যেখানকার সভাপতি যিনি, তার বয়স হচ্ছে 60 বছর। তো সবকিছু মিলে কি বলবেন, মানে কাঙ্ক্ষিত যে যুব বিভাগের কথা, মানে শিবিরের যারা এক্স হয়ে যান তারা যে প্রত্যাশাটা করেন, মানে এটা কি হয়েছে? প্রথমত হলো যে যুব বিভাগ জামাতের এটা নতুন একটা বিভাগ। এটা খুব মানে দীর্ঘদিনের কোনো বিভাগ না। জামাত ইসলামী এই বিভাগটা নিয়ে কাজ করে যাচ্ছে। তবে হয়তো পরিবর্তন আসবে। এতটুকু বলতে পারি যে বয়স অনেক বেশি কম। এটা চাইতে গুরুত্বপূর্ণ জামাত ইসলামী এই ধরনের একটা বিভাগ নিয়ে কাজ করতেছেন। যে বিভাগটা জামাতের মানে বলা যায় যে অনেক প্রত্যাশিত একটা বিভাগ। আমার মনে হয় যে হয়তো সময়ের ব্যবধানে এই বিভাগটা আরও অনেক সুন্দর হবে। সেই পর্যন্ত একটু অপেক্ষা করা যায় যে অনেক বয়স্ক ইয়ং কে আসবে না আসবে, তার চাইতে গুরুত্বপূর্ণ যে বিভাগ, এ ধরনের বিভাগ আগে ছিল না যেটা এখন যাত্রা করেছে। কিছু সময় পেলে হয়তো বিভাগটা আরও সুন্দর হবে। তখন হয়তো আমরা এই ধরনের প্রশ্ন তো করতে পারবো যে জামাতের এই ধরনের বিভাগ এখন পর্যন্ত ঠিক হয়নি, যেহেতু বিভাগটা যাত্রাই খুব বেশি দিন হয়নি। সে পর্যন্ত একটু দেখার আছে। আমরা যেমনটা মানে দেখতে পাই, মানে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেও মানে একটা নির্দিষ্ট বয়সের পরে তো অনেকেই অবসরে যান, বা এটি একটা সিস্টেম থাকে। তো যারা রাজনীতিবিদ থাকেন, মানে তাদের ক্ষেত্রে এই সিস্টেমটা আমরা দেখতে পাই না। মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত তারা আসলে রাজনীতি করেই যাবেন। এবং এক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে যেমনটা আছে, বা অন্যান্য দলের ক্ষেত্রেও আছে, জামাতের ক্ষেত্রেও আছে। এবং জামাতের এক্ষেত্রে আমরা যদি সামাজিক গণমাধ্যম খাতি দেখতে পাই যে একদম গ্রাম পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে এরকম আছে যে উনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মানে জামাতের আমির থাকবেন। মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? প্রথম হলো যে আসলে জামাতের বয়সের ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য দলের চাইতে অনেক বয়স কম। এটার একটা তথ্য আপনারা পেতে পারেন যে জামাতের এখন যারা সংসদ সদস্য আছেন, আমি কোনো একটা গবেষণায় আমি দেখলাম যে তারা এই ধরনের গবেষণা করেছেন এনসিপি, জামাত এবং বিএনপির যে যারা সংসদ সদস্য তাদের বয়স, সেক্ষেত্রে জামাতের অবস্থানটা মিড লেভেলে।
জামাতের বয়সটা হলো বলা যায় যে 50 থেকে 60-এর ভিতরে, আর অন্যান্য দলের আরও অনেক বেশি আর কি। তো এই জায়গায় আসলে প্রথমত হলো যে পলিটিক্যালি পুরা বিশ্ব জুড়েই আসলে পলিটিক্স যারা করেন তাদের বয়স আসলে নির্ধারিত কোনো বয়স নাই। আমরা তো দেখছি যে মানে জো বাইডেনকে আমরা দেখলাম অনেক বয়স্ক একজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্পের বয়স অনেক বেশি, পৃথিবীর সব দেশেই বয়স্করা। যেহেতু রাজনীতিতে তারা সিদ্ধান্ত মেকিং করেন, সেক্ষেত্রে সিনিয়র হলে বয়স যত কম তাদের ভিতরে এক ধরনের উন্মাদনা থাকে। মানে তারা ইচ্ছা করলে অনেক মানে গরম সিদ্ধান্ত নিতে পারেন, হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, আবার ভালো সিদ্ধান্ত নিতে পারে। সেই জায়গায় যারা হলো যে বেশি বয়স্ক তারা আসলে অনেক চিন্তাভাবনা করে, এই এক্সপিরিয়েন্স সব মিলে সিদ্ধান্ত গ্রহণ করে। সেক্ষেত্রে জামাতের বয়সটা আমি খুব বেশি মানে জামাত দল হিসেবে এটাকে খুব বেশি বয়স্কদের দল এটা আমি মনে করি না। আর আরেকটা ব্যাপার হলো যে জামাত যদি তার গঠনতন্ত্রে বা তার সংবিধানে যদি এই ধরনের কোনো উল্লেখ না থাকে, এই ব্যাপারে আসলে খুব বেশি বলার কিছু থাকে না। আর আপনি যেটা বলছেন যে থানা আমির বা জেলা আমির বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনেক বয়স্ক, অনেক বছর ধরে থাকে, এক্ষেত্রে আমি মনে করি যে জামাত চেষ্টা করে যাচ্ছেন যে ইয়ংদেরকে নিয়ে আসার জন্য, ইয়ংদেরকে দায়িত্বে রাখা, ফোকাসে রাখা। কিছু, কিছু জায়গায় ব্যতিক্রম আছেই। সেটা হয়তো জামাত তার নীতিগত কারণেই এই ধরনের ব্যক্তিদেরকে দিয়েই দায়িত্ব পালন করান। কাজেই জামাত যেহেতু তার নিজস্ব রুলসেই চলেন, এক্ষেত্রে আমরা মনে করি যে বাইরে থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখেন। লিখে তাদের এই বয়স কমানোর চেষ্টা করেন। এটা আগে আমি খুব বেশি যৌক্তিক মনে করি না। তবে এটাও যৌক্তিক যে প্রোডাক্টিভ দায়িত্বশীলদেরকেই দায়িত্বে রাখা উচিত। যারা এই সময়কে ধারণ করবে, যারা আন্দোলনকে বুঝবে। একদিকে ইসলামী আন্দোলন, আরেকদিকে হলো যে এই যে বর্তমান পার্সপেক্টিভে যে আন্দোলনটা চলছে সেটাকে ধারণ করতে পারে। এরকম ব্যক্তিদেরকে জামাত এগিয়ে নিতে পারে বা নেওয়া উচিত, এটা আমি মনে করি। আমি অনেক বয়স্ক ব্যক্তিদেরকে দেখছি যারা আমাদের চাইতে বেশি এই যুগকে ধারণ করেন, এরকম অনেক ব্যক্তি আছে। যেমন একজন ব্যক্তির বয়স অনেক বেশি, নাম হলো আবুল আসাদ। আমি ওনার সাথে আমরা অনেক মিটিং করেছি। তো তার চিন্তা চেতনার সাথে এই প্রজন্ম এখন মানে জেন কি বলে যে আমরা যারা মানে আলফা এখন যেটা চলতেছে, এদের চিন্তা চেতনা বা হলো যে তার আগের যুগ বা তার আগের এই সব কিছুকে তিনি ধারণ করেন। তা বয়স বেশি হলেই যে এই যুগকে ধারণ করতে পারবে না, এটা আমি একমত পোষণ করি না। তবে এটা পোষণ করি যে শারীরিক সক্ষমতার ব্যাপার আছে, বা বয়স হইলে তার ক্যাপাসিটির এই জায়গাগুলো কমে যায়। সে অনেক কিছুই নিতে পারবে না, বেশি প্রেশার নিতে পারবে না, ছোটাছুটি করতে পারবে না, চিন্তার এই জায়গায় কিছুটা হলেও কমে যায়। তো এই জায়গাগুলো দেখে অবশ্যই মানে চিন্তা করে দায়িত্বশীল দীর্ঘদিন না রাখাই যৌক্তিক মনে করি। আবার যদি ওইরকম সক্ষম ব্যক্তি থাকেন তাহলে নিঃসন্দেহে তাকে রাখা যেতেই পারে। এখন তো আমরা জানি বা আগে থেকে চলে আসছে যে পেশি শক্তির যে রাজনীতি, মনে করেন যুবদল অথবা হচ্ছে অন্য কোনো একটা দলের সেখানে তার অবস্থান করেছে, মানে জামাতের যিনি 70 বছর বা 75 বছরের একজন মানুষ, তিনি কি কখনো ফিল করবেন যে আমাদেরও সেখানে অবস্থান করা উচিত? মানে তিনি তো অনেকটাই মানে ভয়ের মধ্যেও থাকতে পারেন। জামাত তো এই ধরনের পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাস করে না। আহ, অবশ্যই মানে আহ, মানে বিএনপি বা আওয়ামী লীগ যে ধরনের পেশি শক্তির রাজনীতি করে আসছে বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং এখনও পেশি শক্তির রাজনীতি হচ্ছে, সে জায়গায় আমি মনে করি যে জামাত উল্লেখযোগ্য পেশি শক্তির প্রয়োগ বা দেখানোর ওই সুযোগটা জামাত কোনোদিন নেয় নাই, বা জামাতের গঠনতন্ত্র বলি বা জামাতের প্র্যাকটিসিং জায়গাটা আসলে ওইটা না, যার কারণে জামাত ওই ধরনের পেশি শক্তিকে ওন করে না। তবে নিঃসন্দেহে মাঠের রাজনীতিতে যুবকদের ভূমিকাটা অনস্বীকার্য, যুবক লাগবেই। সেই জায়গায় জামাত বিকল্প মানে যেটা আপনি মাঝখানে বলছিলেন যে যুব বিভাগ বা ইত্যাদি, তো এই ধরনের যুবকদের নিয়ে আলাদা প্ল্যাটফর্ম করে যুবকদেরকে অ্যাকোমোডেট করে মানে এই ধরনের সংগঠনকে আরও বেশি সামনে নিতে পারে বলে আমি মনে করি। সংসদ তো চলছে, আপনি বলছিলেন যে ছাত্র শিবিরের সাবেক 7 জন কেন্দ্রীয় সভাপতি এখন সংসদে আছেন, তাদের যে মানে পারফরম্যান্স, আপনি সন্তুষ্ট কিনা? যেহেতু সুযোগটা বেশি দেওয়া হয় হলো যে যারা সংসদীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিরোধী দলের, তারা সুযোগটা পায়, সেক্ষেত্রে আমি মনে করি যে অন্যদের মানে সুযোগটা কম বা তারা কথা বলার সুযোগ কম পান। তো আমি সেই জায়গায় থেকে বলতে পারি যে তাদের
মানে এখন পর্যন্ত বিচার করার সুযোগটা হয়নি। বিএনপির যদি 213 জন বা 210 বা এইরকম একটা সংসদ সদস্য আছে, তাদের সাথে অ্যাভারেজ যদি কম্পেয়ার করি, তাহলে জামাতের প্রত্যেক সংসদ সদস্যই অনেক বেশি পারফেক্ট। এই যে শিবিরের 7 জন, মানে তারা তো সময় কম পান, আপনি বলেন। জামাতের আমির তিনি তো সময় পান, বা অন্য যারা আছেন। যারা জামাতের আমির সহ যারা সময় পাচ্ছেন, আমার কাছে মনে হয় যে তাদের বিশেষ করে জামাতের আমিরের ডেলিভারি ক্যাপাসিটিটা অনেক অসাধারণ। বিশেষ করে ইসলামী ব্যাংক ইস্যুতে আমি তার বক্তব্য দীর্ঘ শুনেছি, বা বিভিন্ন ইস্যু নিয়ে যখন শুনি, আমার কাছে মনে হয় যে খুবই চমৎকার। তার মানে মানে পারফরমেন্সটা ভালো, খারাপ মনে হয়নি আমার। যারা বাহিরে আছেন, মানে যারা জামাতকে হয়তো পছন্দ করেন, কিন্তু বিরোধী দলের যে ভূমিকা সেটি সে অর্থে নাই, অনেকে অভিযোগ করেন যে কুসুম কুসুম বিরোধী দল। আপনারা এ ব্যাপারে কি বলবেন? দেখেন, বিরোধী দল হিসেবে প্রথমত হলো যে বাংলাদেশের পার্সপেক্টিভেই জামাত নতুন বিরোধী দল, এই প্রথম জামাত ইসলামী প্রথম বিরোধী দল। কাজেই সেই জায়গা থেকে বিরোধী দলের যে ধরনের ভূমিকা আরও জোরালো, আরও গঠনমূলক হওয়া দরকার। জামাত ইসলাম নিঃসন্দেহে এই জায়গাগুলো তারা শিখছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। তো কিছু সমালোচনা তো থাকবেই। সেই সমালোচনাকে আমি মনে করি ধারণ করতে পারলে বিরোধী দল হিসেবে জামাত ইসলামী আরও ভালো করবে। যারা জামাতের এখন এমপি আছেন, তারা তো দলের দায়িত্বেও আছেন। তো এক হিসেবে জনপ্রতিনিধি আবার দলের যে দায়িত্ব, মানে এটি ব্যালেন্স করতে না পারার কারণে অনেক সময় আসলে কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে কিনা, এ ব্যাপারে কি বলবেন? ব্যালেন্স হয় কিনা? প্রথমত হলো যে জামাতের দায়িত্বে থেকে আবার সংসদ সদস্য হিসেবে যারা আছেন, বিশেষ করে মূল দায়িত্বে যারা আছেন, সব জায়গায় সব দায়িত্বের ক্ষেত্রে খুব বেশি সমস্যা নাই। যারা মূল দায়িত্ব আছেন, বিশেষ করে যারা আমির পর্যায়ে আছেন, এই ধরনের দায়িত্বশীলদের আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সংসদ একটা বড় পার্ট, তারপরে হলো তার আসনটা একটা বড় পার্ট। এই বড় পার্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের কিছুটা গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। গ্যাপের ক্ষেত্রে একটা গ্যাপ আমি যদি বলি, সেটা হলো যে আগে যেভাবে তিনি তার জনশক্তিদেরকে সময় দিতেন, মাঠে দেখা হতো, সময় দিতেন, ওই জায়গাগুলো এখন কমে গেছে। তারা সরাসরি ইচ্ছা করলেই যেকোনো জায়গায় খুব সহজেই সাংগঠনিক কাজের জন্য যেতে পারে না। কারণ তার একদিকে হলো জনপ্রতিনিধি হিসেবে তার নির্বাচিত আসনে যেমন সময় দিতে হচ্ছে, আর তার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো সংসদে রেগুলার সময় দিতে হচ্ছে। যার কারণে এক ধরনের এই ধরনের গ্যাপ আছে, যে গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই পাওয়াটা কঠিন হচ্ছে। কারণ সে তো সংসদে ব্যস্ত আছেন। যখন টানা সংসদ চলে তখন পাওয়াটা আরও বেশি কঠিন হয়। আবার দেখা যাচ্ছে যে তিনি তার আসনে ব্যস্ত আছেন। আবার কেউ খুবই ভালো করছেন। ভালোটা এইভাবে করছেন যে দায়িত্ব হলো তার মানে যে যেখানকার বাসিন্দা বা যে এলাকার মানুষ, ওই এলাকা থেকে নির্বাচিত হয়ে আসা ব্যক্তিরা আরও মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। যেটা মানে যদি খুব সহজেই বলি যে ঢাকায় সাংগঠনিক দায়িত্ব, কিন্তু সে ঢাকার বাইরের এমপি, ওই ব্যক্তিগুলোর জন্য ব্যালেন্স করাটা বা সময় বেশি দেওয়ার জায়গাটা কম, মানে কষ্টকর হচ্ছে। আর যারা একজন গ্রাম থেকে, মানে জেলা পর্যায় থেকে নির্বাচিত হয়ে আসছেন, সে ওখানকারই দায়িত্বশীল, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আরও গণমানুষের সম্পৃক্ত এই সুযোগটা বেশি ওনারা পাচ্ছেন। তো এই ধরনের ইমব্যালেন্স পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সরকার তো ইতিমধ্যে বাজেট দিয়েছে এবং আপনারাও সেটি ক্রিটিক করছেন। মানে সবকিছু মিলে আরও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। গণভোট ইস্যুতেও আপনার আন্দোলনে আছেন। কি বলবেন, মানে সরকারের যে 5 বছর আছে, মানে এটি কি সরকার ঠিকঠাকভাবে থাকতে পারবে? প্রথম হলো যে বাজেটটা নিয়ে যদি কথা বলি, যে আগের যে কোনো বাজেট যখন তারা যে বাজেটটা পেশ করতেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পেশ করতেন, মাঝখানে তো ওই ধরনের নির্বাচিত সরকার ছিল না। তো জনগণের যে প্রত্যাশিত বাজেট হওয়ার কথা ছিল, এক কথায় এটা প্রথম কথা যে সেই বাজেটটা হয়নি। কি কারণে হয়নি? প্রথম হলো যে দেখেন, এই বাজেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে ঋণ নির্ভর বাজেট। মানে বলা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং কোনো ক্ষেত্রে বলা যায় যে অর্ধেকের মতো এই বাজেটটা হলো যে এর বাজেটের কোনো ভিত্তি নাই। বিদেশ থেকে ঋণ নিতে হবে, বাইরের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হবে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নেবে। এই যে এই ঋণ নির্ভরশীল যে বাজেটটা, এই বাজেটটা আসলে আমি মনে করি যে
জনগণকে, বাংলাদেশের মানুষকে, আমি একজন নাগরিক হিসেবে আমাকেও ঋণী করবে। যে ঋণের বোঝাগুলা আগেকার সরকার রেখে গেছে সেটার সাথে এটা নতুন মাত্রা যুক্ত হবে। নিঃসন্দেহে এই ধরনের ঋণ নির্ভরশীল বাজেটটা যৌক্তিক হয়নি। দ্বিতীয় হলো, সরকার কিছু জায়গায় ফোকাস দিয়েছেন, শিক্ষা খাত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কিছু খাত। কিন্তু মানে এখন এই মুহূর্তে এসে মানে আমি যদি বলি যে খুবই গুরুত্বপূর্ণ একটা বড় খাত হলো যে সামরিক খাত, তারপরে এগ্রিকালচার বা এই জাতীয় কিছু খাত আছে যে খাতগুলো এই সরকারের খুব ভালো মানে বাজেট নাই। সব মিলে এই বাজেটটা বাজেটের সংখ্যাটা অনেক বড়। বাংলাদেশের প্রথম বাজেট থেকে তুলনা করে 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 যদি আসা যায় তাহলে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হলো এই বাজেট। কিন্তু বড় বাজেটের ভিতরে বড় ধরনের ঋণ নির্ভরশীল বাজেট, এবং এক কথায় যদি বলি যে অবাস্তব একটা বাজেট। যে বাজেটটা দিয়ে কতটুকু মানুষ কল্যাণকর মানে জনগণের কল্যাণ হবে এটা মানে ক্লিয়ার না, এবং অস্পষ্ট তো অনেক জায়গা আছে বাজেটের ভিতরে যেগুলা আমরা ধারাবাহিকভাবেই আলোচনা দেখে আসছি। আমার কাছে মনে হয়নি যে এই বাজেটটা সর্বজন গৃহীত বাজেট হবে, এরকম আমরা দেখিনি। গণভোট নিয়ে কি বলবেন? গণভোট নিয়ে বলতে চাই যে গণভোটকে প্রত্যাখ্যান করার মাধ্যমে সরকার পুরো জাতির সাথে প্রতারণা করেছে, এবং সরকারের সূচনাটাই হয়েছে প্রতারণা দিয়ে। বাংলাদেশ ভারত যে সীমান্ত, সেখানে এক ধরনের অস্থিরতা, মানে পুশিনের ঘটনা, সীমান্ত হত্যাকাণ্ড, একই সাথে অ্যাডভোকেট চৈতালি রায়ের যে বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক পরিমাণে মানে সমালোচনা তুলেছে, এবং যে পরিমাণে আসলে পুশিন ইস্যুতে, সীমান্ত ইস্যুতে সংসদে কথা বলার কথা ছিল সেটিও ঠিকঠাকভাবে হচ্ছে না। এ ব্যাপারে কি বলবেন? প্রথম হলো যে পুশিং নিয়ে কথা বলতে চাই যে পুশিংটার ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, বাংলাদেশের সব জনগণকে ঐক্যবদ্ধ হওয়া উচিত যে ভারত ইচ্ছা করলে আমাদের দেশে যে কোনো ব্যক্তিকে পুশিং করতে পারে না। এ ব্যাপারে বাংলাদেশের সরকারের পররাষ্ট্রনীতির যথেষ্ট দুর্বলতা আছে, এবং নতজানু যে পররাষ্ট্রনীতি যার কারণে এই ধরনের পুশিং হচ্ছে। এ ব্যাপারে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। দ্বিতীয়ত হলো যে সংসদে পুশিং মানে সীমান্ত হত্যা এই সকল ব্যাপারে জোরালো কথা বলা দরকার। শুধু সরকারি বিরোধী দলে থাকলে তারাই কথা বলবেন, সরকারি দল কথা বলবে না। এই ধরনের অপরাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। আর স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমার মনে হয় যে সবাই একসাথে কথা বলা উচিত, যেটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশে এই সংসদে বিগত সময়ে কোনো সময় দেখি নাই। বরং এটা এখন হচ্ছে যে মানে সীমান্ত হত্যাটাকে হত্যা বলা হবে না, এই ধরনের কথাও অলরেডি চলে আসছে, যেটা আমি মনে করি যে খুবই নতজানু একটা পররাষ্ট্রনীতি, যেটা কাম্য নয়। দ্বিতীয় হলো যে এরপরে যে বিষয়টা সেটা হলো যে একজন অ্যাডভোকেট চৈতালি রায় বা এরকম একজন মহিলাকে আমরা দেখলাম যে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন। আমি মনে করি যে এটা বলার সঙ্গে সঙ্গে তাকে, যেহেতু সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশকে আমরা একটা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি, একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কথা বলতে পারি, ব্যক্তির বিরুদ্ধে বলতে পারি, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার আমি মনে করি যে অধিকার কারো নাই। সেই জায়গা থেকে তিনি যে ধরনের অপরাধ করেছেন তাকে গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করা উচিত বলে আমি মনে করি। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ মিরর ক্যাফেকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কিত কথা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।